তো আজকে রিলেটেড জায়গা জমি রিলেটেড যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা আসলে কি, এটা কোন আইনের অধীনে হচ্ছে, আর এই রিলেটেড যেই সমস্ত প্রশ্ন এবং কোশ্চিন আছে সেগুলো নেওয়ার আমরা চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু দেখে আসি যে আমাদের প্রচলিত কি কি আইন আছে পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড। পরবর্তীতে আমরা প্রশ্ন এবং কোশ্চিন সেশনে যাব। তো দেখেন, সর্বপ্রথমেই আমরা বাংলাদেশে প্রচলিত পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড আইনগুলোর দিকে যদি আমরা একটা দেখি, আমাদের দেশে অনেক পুরাতন একটা আইন ছিল, সেটাকে আমরা বলি যে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1882। তাহলে 1882 সালের পুরাতন একটা আইন ছিল, মাত্র 6টা থেকে 7টার মতো সেকশন ছিল, অতটা ডিটেল কিন্তু সেখানে ছিল না। তো যেহেতু অবস্থার পরিপ্রেক্ষিতে নানা প্রকার কাজের জন্য আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি করতে হচ্ছে, 2 নাম্বারই হচ্ছে, প্রতারণা হচ্ছে, জালিয়াতি হচ্ছে, তো সরকার 2012 সালে পাওয়ার অফ অ্যাটর্নি আইন নিয়ে আসে এবং 1882 সালের যে আইন সেটাকে বাতিল করে। এর 3 বছর পরে 2015 সালে এই পাওয়ার অফ অ্যাটর্নি আইনটা কিভাবে কার্যকর করা যাবে এই রিলেটেড আরও নিয়মকানুন সহ বিধিমালা জারি করে। তাহলে আজকের বাংলাদেশে আমরা 2012 সালের আইন, 2015 সালের বিধিমালা, এইটার মাধ্যমে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নির আইনগত কার্যক্রমটা সম্পন্ন হবে। তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে কোথাও দেখবেন যে কেউ ক্ষমতাপত্র বলে, কোথাও পাওয়ার দলিল বলে, কোথাও আমোক্তার বলে, কোথাও মুক্তারনামা বলে, সব কিছু একই জিনিস। এখন আসি আমরা বাংলাদেশে আমাদের আইন এবং বিধিমালা মোতাবেক কত প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি হইতে পারে। তো একটা হচ্ছে আমাদের অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, একটা হচ্ছে আমাদের সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, আর একটা হচ্ছে আমাদের বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, বা যেটাকে আমরা প্রমাণীকরণ বা অথেন্টিকেট পাওয়ার অফ অ্যাটর্নি বলি। তাহলে আজকের বাংলাদেশে আইন এবং বিধিমালা মোতাবেক 3 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি আছে। একটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য, একটা সাধারণ, একটা হচ্ছে বিশেষ। এখন আমরা আসি সম্পত্তির ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। তাহলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি আমরা কখন ব্যবহার করব? যখন আমরা বিক্রি করার জন্য কাউকে ক্ষমতা দিব, অথবা বিক্রয় চুক্তি সম্পাদন করার ক্ষমতা দিব, অথবা ব্যাংকে বন্ধক রাখার ক্ষমতা দিব, অথবা ওই জমিটার উন্নয়ন ঘটানোর জন্য কোনো ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির সাথে যখন আমরা চুক্তি করব। এই 4 প্রকার কাজে যেই পাওয়ার অফ অ্যাটর্নি দিব ওইটার নাম হবে অপ্রত্যাহারযোগ্য। তাহলে এই অপ্রত্যাহারযোগ্য মানে আমরা বুঝতে পারলাম যে 4টা কাজের জন্য আমরা যদি দেই, জমি বিক্রি করা, বিক্রির উদ্দেশ্যে বায়নামা করা, অথবা ঋণ গ্রহণের জন্য বন্ধক রাখা, অথবা ভূমি উন্নয়ন করার জন্য কোনো ভূমি উন্নয়ন সংস্থার সাথে চুক্তি করার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি হবে তার আইনগত নাম হবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এখন এই অপ্রত্যাহারযোগ্য মানে মনে রাখবেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত অপ্রত্যাহারযোগ্য, এমন না যে কোনো দিন এটা প্রত্যাহার করা যাবে না, বিষয়টা কিন্তু এমন না। তো এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি যখন আমরা পড়তে যাব, সেখানে আমরা একটা শব্দ পাবো যেটাকে আমরা বলতে পারি যে পণ্য মূল্য। এখন আমরা ডেফিনেশন এই পণ্য মূল্য যেটা দেওয়া আছে, যেমন ধরেন যে আপনার 1 খণ্ড জমি আছে ঢাকা শহরের মধ্যে। এখন আপনার কাছে টাকা পয়সা নাই, ওই 5 কাঠার মধ্যে আপনি যে বিল্ডিং উঠাবেন আপনার কাছে টাকা পয়সা নাই। এখন ধরেন যে এ নামক একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে আপনি চুক্তি করলেন যে ভাই আমার এই 5 কাঠার মধ্যে আপনি কি করবেন, 10তলা বিল্ডিং উঠাবেন, 5তলা বিল্ডিংয়ের মালিক হবে রিয়েল এস্টেট, বাকি 5তলার আপনাকে আর টাকা পয়সা দিতে হবে না। মানে যেই 5তলা আপনি পাইলেন এর খরচটা রিয়েল এস্টেট কোম্পানি বহন করবে। তো এই কাজের জন্য আমরা কি করি, ভূমি উন্নয়নের জন্য কোনো ভূমি উন্নয়ন সংস্থা বা রিয়েল এস্টেট কোম্পানির সাথে যেই আমরা পাওয়ার অফ অ্যাটর্নিটা দিব তার নাম হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। এখন যতটুকু অংশ, এই যে 5তলা পর্যন্ত রিয়েল এস্টেট কোম্পানি মালিক হবে, ওনারা বিক্রি করতে পারবে, তাহলে ওই 5 ফ্লোরের আনুপাতিক যে জমির মূল্য হবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখা যায় যে আপনার জমির দাম অনেক, তো এক্ষেত্রে আপনাকে রিয়েল এস্টেট কোম্পানি কিছু অ্যাডভান্স টাকাও দেয় যে ঠিক আছে বিল্ডিংও তৈরি করবেন, আপনি সাথে 50 লাখ টাকা ক্যাশও পাইলেন। এই যে যেই টাকাটা আপনি পাবেন 50 লাখ প্লাস যতটুকু অংশ রিয়েল এস্টেট কোম্পানি বিক্রি করতে পারবে, ওই অংশটার বাজার মূল্যকে আমরা বলতেছি যে পণ্য মূল্য। কারণ আমরা যখন পাওয়ার অফ অ্যাটর্নি করতে যাব আমাদেরকে বলবে যে এটা পণ্য মূল্য যুক্ত না পণ্য মূল্য ছাড়া। পণ্য মূল্য হইলে কত টাকা, ওইটা তখন আপনার
কত টাকা আপনি নিছেন, যদি টাকা না নেন তাহলে কতটুকুর ক্ষমতা তাদেরকে দিলেন, ওইটুকুর বাজার মূল্যটা হবে পণ্য মূল্য। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে এই যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, এইটার মূল কথাটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে অপ্রত্যাহারযোগ্য। যতদিন মেয়াদ থাকবে অতদিন ওইটা আপনি বাতিল করতে পারবেন না, এমনকি আপনি মারা গেলেও সেটা কি থাকবে, কার্যকর থাকবে। আপনি মারা গেলে ধরে নেওয়া হবে যে আপনার উত্তরাধিকারীরা বাই ডিফল্ট সেখানে উপস্থিত আছে, মানে আপনি মারা যান নাই। তাহলে ভূমি উন্নয়ন রিলেটেড যে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দিব, এখানে দাতা মারা গেলেও কোনো সমস্যা নাই, আইন ধরে নিবে তার উত্তরাধিকারীরা সেখানে স্থলাভিষিক্ত। এরপরে আবার রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য, কারণ অনেক ক্ষেত্রে আপনার সাথে চুক্তি হয় যে 5 বছরে বিল্ডিং কমপ্লিট করে দিবে, তো পাওয়ার অফ অ্যাটর্নির মেয়াদও 5 বছর। এখন প্রথম অধ্যায়ে আমরা কি জানি, নির্দিষ্ট মেয়াদে অপ্রত্যাহারযোগ্য থাকবে। এখন 5 বছরে তারা কাজ হয়তো শেষ করতে পারে নাই। তো এরকম ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে সুবিধা দিতে গিয়ে বলতেছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে মেয়াদের বিষয়ে যাই কিছু লেখা থাকুক, যতক্ষণ পর্যন্ত পাওয়ার গ্রহীতার অংশটা উনি বিক্রয়, বন্ধক অথবা কারো সাথে কোনো প্রকার বিক্রয় চুক্তি করা যতক্ষণ পর্যন্ত না করতেছেন, তার অংশের জন্য ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা ততদিন পর্যন্ত বৈধ থাকবে। তাহলে প্রথম নাম্বারে জাস্ট জেনারেল একটা টাইম ফ্রেম দেওয়া। দ্বিতীয়তে আরও বলতেছে যদি রিয়েল এস্টেট কোম্পানি গ্রহীতার অংশ, রিয়েল এস্টেট কোম্পানির অংশ তারা যতদিন কারো কাছে বিক্রি না করতেছে বা বন্ধক না দিচ্ছে বা বিক্রয় চুক্তি সম্পাদন না করতেছে, ধরেন যে ওই 5 বছর মেয়াদ শেষ হইলেও তাদের জন্য কার্যকর থাকবে শুধু তাদের অংশের জন্য। এখন কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হইতে পারে, আপনার সাথে চুক্তি হইতে পারে, হয়তো তারা চুক্তি মোতাবেক কাজ করতেছে না, অথবা কাজ আংশিক করে কাজ বন্ধ করে রেখেছে, আপনার ক্ষতি হচ্ছে। তো এই জন্য বলতেছে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন অথবা দেখা যায় যে আপনার কোনো ক্ষতি হচ্ছে, শর্ত ভঙ্গ করছে, তাহলে 30 দিনের একটা রেজিস্টার্ড ডাকযোগে আপনি তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের নোটিশ দিতে পারেন। তাহলে 30 দিনের লিখিত নোটিশ দেওয়া সাপেক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা যায়। আর ওই নোটিশের এক কপি আপনি পরবর্তীতে সাব রেজিস্ট্রেশন অফিসে কি করতে হবে, নিবন্ধনের জন্য পাঠাইতে হবে। কারণ প্রতিটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নিবন্ধিত হয়। আপনি যেটা বাতিল করছেন ওই নোটিশটা 1 মাস পরে অবশ্যই সাব রেজিস্ট্রেশন অফিসে নিবন্ধনের জন্য আপনাকে পাঠাইতে হবে। তবে এখানে আইনের মধ্যে আরও যেটা বলতেছে যে এই যে 30 দিনের নোটিশে আপনি বাতিল করবেন, এক্ষেত্রে আমাদের ওই যে বিকল্প এডিআর যেটাকে আমরা বলি, এডিআরের সাপেক্ষে, মানে বিকল্প বিরোধ নিরসনের সাপেক্ষে, মানে দুই পক্ষের মধ্যে যদি কোনো সমঝোতা করা সম্ভব হয়। তাহলে আমরা পাওয়ার অফ অ্যাটর্নির প্রথম অংশে আজকে যদি যেটুকু জানলাম বা বুঝলাম, নর্মালি বাংলাদেশে 3 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি। যদি জায়গা জমি বিক্রি, বিক্রয় চুক্তি, বন্ধক বা ভূমি উন্নয়ন রিলেটেড যে পাওয়ারগুলো আমরা দিব, আইনগতভাবে তার নাম হবে অপ্রত্যাহারযোগ্য। তবে অপ্রত্যাহারযোগ্য মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপ্রত্যাহারযোগ্য। আর এর বাইরে যেমন ধরেন যে আপনার জমির বিষয়ে একটা মামলা করা, আপনার বাড়ির ভাড়া উঠানো, নানা প্রকার মামলা মোকদ্দমা দেখা, এই রিলেটেড যেই সমস্ত ক্ষমতা দিবেন ওগুলাকে আমরা বলবো যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। আর বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি বা প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি আমরা একটু পরে পড়ব। সেটা হচ্ছে যে আপনি একটা দলিল সম্পাদন করছেন, এখন আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন না। যেমন ধরেন যে এখন বাংলাদেশের এমপি, মন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা আছে, উনি একটা জমি কিনবে বা একটা জমি বিক্রি করবে, তো উনি তো আর সাব রেজিস্ট্রারের কাছে যাবে না। তো উনি কি করবে, উনি একজনকে ক্ষমতা দিবে যে ওনার হয়ে যাতে জমিটা বিক্রি করা হয়, বা উনি যে দলিলটা সম্পাদন করলো এটা একজন স্বীকার করবে। তাহলে এই রিলেটেড আমরা একটু পরে পাবো প্রমাণীকরণ বা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। এখন আমরা জাস্ট চুম্বকীয় অংশটা দেখি, এরপরে আমরা বাংলা আইনটা, যেহেতু বাংলাতে আইনের বইটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এখন আসি যে প্রতিদিন আমরা যে সমস্যাটার সম্মুখীন হই। এখন পাওয়ার দাতা এবং গ্রহীতা যদি একজন হয়, ধরেন যে আপনি মিস্টার এ মিস্টার বিকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন অপ্রত্যাহারযোগ্য। এখন দাতা এবং গ্রহীতা যে কোনো একজন যদি মারা যায়, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটা কি হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। তাহলে নর্মাল ক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি যদি আরেকজন সাধারণ ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, দাতা হোক বা গ্রহীতা হোক, কেউ যদি মারা যায় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। মারা যাওয়ার পাশাপাশি অন্য আসতে পারে, যদি দেউলিয়া হয়ে যায়,
যদি পাগল হয়ে যায়, যদি কোনো প্রকার চুক্তি সম্পাদনে যদি উনি অক্ষম হন, তাহলে পাওয়ার দলিলটা বাতিল বলে গণ্য হবে। শুধু এক জায়গায় বাতিল হবে না, যদি আপনি ওই যে ভূমি উন্নয়ন করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেন কোনো রিয়েল এস্টেট কোম্পানিকে বা কোনো ডেভেলপার কোম্পানিকে, তাইলে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা শুধু বাতিল হবে না, ওইটা ধরে নেওয়া হবে আপনার বংশধররা সেখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই রিলেটেড আমরা বুঝবো। তো এই জন্য যারা এই জায়গা জমির ব্যবসা করার জন্য, পাশাপাশি আমরা অনেক জানি যে ঢাকা শহরে ফ্ল্যাটগুলোর রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি। 1 কোটি টাকার একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন যদি আজকের বাজারে আপনি করতে যান, ওভারঅল প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা দরকার। তো এই টাকাটা বাঁচানোর জন্য মানুষ কি করে, একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখে। তো এই পাওয়ার অফ অ্যাটর্নিতে তারা চিন্তা করে যে সে তো মালিক হয়ে গেল, আসলে পাওয়ার অফ অ্যাটর্নি কোনো মালিকানার দলিল কিন্তু না। এখন আর যেটা হইতে পারে যে যৌথ দাতা, মানে দুইজন ব্যক্তি এ আর বি মিলে, দুইজন ব্যক্তি একটা সম্পত্তির হয়তো মালিক এ এবং বি, দুইজন মিলে ধরেন যে সি নামক ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিল। এখন এ আর বি যেহেতু যৌথভাবে একটা পাওয়ার দলিলে ক্ষমতা দিছে, যদি যে কোনো একজন মারা যায়, ধরলাম যে এ মারা গেল, তো আইন বলতেছে যে এ মারা গেলে পাওয়ার দলিলটা বাতিল হবে না, বি যে আছে বি যাবতীয় কাজ করতে পারবে। তাহলে যৌথ দাতার একজন মারা গেলে পাওয়ার দলিল বাতিল হয় না, আইন ধরে নিবে তার উত্তরাধিকারীরা সেখানে উপস্থিত আছে। একই রকমভাবে এখন আমরা যদি যৌথ গ্রহীতার ক্ষেত্রে দেখি, যেখানে ধরেন যে এ নামক ব্যক্তি সে কী করলো, তার সম্পত্তিটার জন্য বি এবং সি দুইজন ব্যক্তিকে সে ক্ষমতাটা দিল। এখন এই গ্রহীতা দুইজনের মধ্যে যদি যে কোনো একজন মারা যায়, তারপরও পাওয়ার দলিলটা বাতিল হবে না, যিনি জীবিত আছেন উনি যাবতীয় কাজ করতে পারবেন, যেন অপর যিনি মারা গেলে উনি জীবিত আছে। তাহলে সব সময় আমরা যে কাজটা করতে পারি, পাওয়ার গ্রহীতার ক্ষেত্রে একাধিক ব্যক্তি যদি পাওয়ার গ্রহীতা হয় তাহলে আমাদের জন্য সুবিধা আইনগতভাবে, তাহলে একজন মারা গেলেও অন্যজন কাজগুলা করতে পারবেন। এটা ধারা 8 এবং ধারা 9 আমাদের এই সুবিধাটা দেয়। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড 1 নম্বর হচ্ছে, যদি সিঙ্গেল দাতা গ্রহীতা হয় যে কোনো জন মারা গেলে দলিল বাতিল। যদি যৌথ দাতা হয় একজন মারা গেলেও অন্যজন কাজ করতে পারবে। যৌথ গ্রহীতা হইলেও একজন মারা গেলে অন্যজন কাজটা করতে পারবে, কোনো সমস্যা কিন্তু নাই। এরপরে আরেকটা বিতর্কিত ধারা যেটা, সেটা হচ্ছে 10। এক্ষেত্রে বলতেছে যে কেউ মারা গেছে, পাওয়ার দাতা মারা গেছে, অথবা পাগল হয়ে গেছে বা দেউলিয়া হয়ে গেছে, বা পাওয়ার দাতা কি করছে, নোটিশের মাধ্যমে পাওয়ার গ্রহীতার দলিলটা বাতিল করছে। এই তথ্য যদি আপনি নাও জানতে পারেন, যদি সরল বিশ্বাসে আপনি যদি কোনো লেনদেন করেন, কোনো চুক্তি করেন, তাহলে আপনি অবশ্যই প্রতিকার পাবেন, আপনি প্রতারিত হবেন না। ধরেন যে আপনার কাছে কেউ একটা পাওয়ার দলিলে কি করবে, সম্পত্তি বিক্রি করবে, আপনি সরল বিশ্বাসে আপনি জানেন যে হয়তো পাওয়ার দাতা জীবিত আছে অথবা উনি সুস্থ আছে, সমস্ত কিছু ঠিক আছে, আপনি তার সাথে চুক্তি করে বসে আছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে ওই ব্যক্তিটা মারা গেছে। তো এই ক্ষেত্রে আপনার সরল বিশ্বাস যদি থাকে তাহলে আপনি প্রতারিত হবেন না। তাহলে যেই চুক্তিটা আপনি করেছেন চুক্তি মোতাবেক আপনি ফল পাবেন, কোনো সমস্যা নাই। 10 নম্বর একটা স্পেশাল ধারা যুক্ত করে, যাতে মানুষ সরল বিশ্বাসে লেনদেন করলে প্রতারিত না হয়, এইটাকে ট্যাকেল দেওয়া হয়েছে। এখন আসি যে একটা পাওয়ার দলিল কখন বাতিল হয়। সিম্পল কথা হচ্ছে, আপনি যেই কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করবেন কাজটা শেষ হইলে বাতিল। যেমন আমি আপনাকে যদি ক্ষমতা দেয় আমার জমি বিক্রি করার, জমি বিক্রি করে দিলেন, বাই ডিফল্ট ওই দলিলটা বাতিল হয়ে গেল, ওইটার আর কোনো কাজ নাই। তার মানে যেই কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিব ওই কাজ যদি সম্পন্ন হয় পাওয়ার দলিল অটোমেটিক বাতিল। 2 নম্বর হচ্ছে, পাওয়ার দলিলে যদি আমি নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করি, যে আগামী 1 বছরের মধ্যে আপনি বিক্রি করবেন, তারিখ উল্লেখ করে দিলাম, তাহলে ওই তারিখ শেষ হইলে অটোমেটিক ওই দলিল বাতিল। 3 নম্বর হচ্ছে, যেই বিষয়বস্তুর জন্য আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম ওই বিষয়বস্তুটি যদি অস্তিত্ব চলে যায়, যেমন একটা ফ্ল্যাট বিক্রি করার জন্য আমি কি করলাম, আপনারে ক্ষমতা দিলাম, দেখা গেল যে ঘূর্ণিঝড়ে অথবা ভূমিকম্পে বিল্ডিংটাই ভাঙে গেল, তাহলে অটোমেটিক পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বাতিল হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া বাকি যে অন্যান্য পাওয়ার অফ অ্যাটর্নিগুলো আছে সাধারণ বা প্রমাণীকরণ, এক্ষেত্রে যদি মারা যায়, পাগল হয়, দেউলিয়া হয়, আইনি সত্তা যদি তার বিলোপ হয়, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বাতিল হয়ে যাবে অটোমেটিক। তাহলে এই 11 নম্বর ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে কিভাবে একটা পাওয়ার দলিল বাতিল হয়। তাইলে নির্দিষ্ট কাজ শেষ হইলে, সময় শেষ হইলে, বিষয়বস্তু বিলুপ্তি ঘটলে
আর অপ্রত্যাহারযোগ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যক্তি মারা গেলে, পাগল হয়ে গেলে, দেউলিয়া হইলে অথবা ওই জিনিসটার আইনি সত্ত্বা আমরা এই জন্য ব্যবহার করছি। এখানে ব্যক্তি বলতে আমরা ধরেন যে কোনো কোম্পানিকে বুঝবো, যে কোনো সংঘকে বুঝবো, যে কোনো প্রকার যেমন পার্টনারশিপে কোনো ব্যবসা চলতেছে ওই ব্যবসাটাকেও বুঝবো। তার মানে একটা কোম্পানিও কেউ আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে, আপনি একটা কোম্পানিকেও পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু দিতে পারেন। এখন কোনো কারণবশত ওই কোম্পানিটা যদি কি হয়, ডিজলভ হয়, বন্ধ হয়ে যায়, বাতিল হয়ে যায়, আইনি সত্ত্বা বিলুপ হয়, তো এই জন্য ওই শব্দটা ব্যবহার করছে যে লিগ্যাল এন্টিটি যদি কি হয়, ডিসপোজ অফ হয়ে যায়। এখন আসি আমরা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে দুইটা কথা বলতেছে। যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি মানে ধরেন যে আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম, আমার সম্পত্তির দেখাশোনা করবেন, মানুষকে ইজারা দিবেন, ইজারা টাকা সংগ্রহ করবেন, আদালতে কোনো মামলা হইলে মামলা ডিফেন্স নেবেন অথবা মামলা দায়ের করবেন, মানে জমি বিক্রি না। ওই চারটা কাজের বাইরে অন্য কাজগুলো করার জন্য যে ক্ষমতাটা দিব এটা হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। তো এখানে বলতেছে যে আমি যাকে গ্রহীতা, যাকে আমি ক্ষমতাটা দিলাম, সে যদি চায় যে সে কাজ করবে না, তাহলে সে 30 দিনের আমাকে একটা নোটিশ দিতে পারবে যে ভাই আপনি আমাকে যে ক্ষমতাটা দিচ্ছেন এটা থেকে আমি অবসর নিচ্ছি, আমি আপনার দায়িত্ব পালন করতে পারবো না। তাহলে 30 দিনের নোটিশ দিয়ে উনি ক্ষমতার অবসায়ন করতে পারবেন। একই রকমভাবে আমিও যদি আপনাকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিই, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, তাহলে এটা 30 দিনের আপনাকে একটা আমি রেজিস্টার্ড ডাকে কিন্তু পাঠাইতে হবে যে আমি আপনার এই যে ক্ষমতা এটা বাতিল করতেছি, ওই 30 দিন পরে এটা কার্যকর হবে। তাহলে দাতাও চাইলে 30 দিন পরে বাতিল করতে পারবে, গ্রহীতাও চাইলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবে। তবে নিয়ম হচ্ছে রেজিস্টার ডাকযোগে 30 দিনের সময় দিয়ে নোটিশটা পাঠাইতে হবে। এরপরে চলে আসি আমরা একটা পাওয়ার দলিল করতে গেলে আগে অনেক সহজ ছিল, কিছুই লাগতো না। এখন নানা প্রকার প্রতারণার কারণে সরকার বলতেছে যে পাওয়ার দলিল নিবন্ধন ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা প্রযোজ্য হবে। এটা নিবন্ধন আইন যখন আমরা পড়ব তখন জানতে পারবো, তারপরও এখন আমরা একটু জেনে নিই। আপনি যদি সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন, মানে উত্তরাধিকারী ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি সম্পত্তিটার মালিক হন, তাহলে আপনার নিজ নামে অবশ্যই অবশ্যই খতিয়ান লাগবে। তাইলে আপনি উত্তরাধিকারী ছাড়া জন ক্রয় করলেন, হ্যাবাই পাইলেন, দানে পারলেন, বাটোয়ারা করলেন, বিনিময় করলেন, যেইভাবেই পান আপনার নিজ নামে খতিয়ান লাগবে, নাইলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি ওই জমিটা দিতে পারবেন না। আর যদি উত্তরাধিকারী সূত্রে পান তাইলে উত্তরাধিকারীর নামে, মানে আপনার পিতামাতার নামে যদি খতিয়ান অবশ্যই অবশ্যই থাকতে হবে। আপনার ওই দলিলে অবশ্যই অবশ্যই 25 বছরের মালিকানার ইতিহাস দেখাইতে হবে, যে গত 25 বছরের মালিকানার চেইনটা ঠিক থাকতে হবে। সম্পত্তিটা কোন প্রকৃতির সম্পত্তি, তার বাজার ভ্যালু কত, এটা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সম্পত্তিটার মধ্যে চৌহাদ্দি অবশ্যই দেওয়া থাকতে হবে, মানে সেখানে হাত নকশা যাতে সম্পত্তিটাকে আইডেন্টিফাই করা যায় এই জিনিসটা উল্লেখ থাকতে হবে। আর একটা হলফনামা থাকবে, যেটা আমরা বলি যে প্রতিটা দলিলের পিছনে 300 টাকার একটা হলফনামার প্রয়োজন পড়ে। তাহলে প্রতিটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যেও আবার 300 টাকার করে হলফনামা দিতে হয়। তাহলে আমরা যখনই কোনো সম্পত্তির কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে যাব, প্রথমেই চিন্তা করতে হবে আমার নামে নামজারি আছে কি না, নামজারি না থাকলে দিতে পারবো না। 25 বছরের মালিকানার ইতিহাস ঠিক থাকতে হবে, সম্পত্তির প্রকৃতি, মূল্য, চৌহাদ্দি এবং হলফনামা যুক্ত থাকবে। এটা আমরা পাবো, এটা রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা। এখন বাস্তবে যখন আমরা সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি যাবেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রেশন করার জন্য, তো পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড যেই দলিল এবং তার খরচটা আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করি। আমরা এতক্ষণ কি পড়ছি যে একটা অপ্রত্যাহারযোগ্য, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে আমাদের বিশেষ বা প্রমাণীকরণ, আর একটা পড়ছি আমরা এই দলিলগুলো আমরা বাতিল করতে পারি। আমি আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনি এই ক্ষমতাটা আমি কি করতে পারি, বাতিল করতে পারি। ওই যে নোটিশটা আমরা পাঠাবো ওইটাও রেজিস্ট্রেশন করতে হয়, অথবা উভয় পক্ষ রাজি থাকলে দুইজনে আমরা কি করতে পারি, যে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাতিল করতে পারি। তাহলে টোটাল 4 প্রকারের দলিলের আমরা খরচ পাবো। এখন যেটা অপ্রত্যাহারযোগ্য, এটাও দেখা যায় যে 3 ক্যাটাগরির বাস্তবে দলিল হয়। একটা হচ্ছে যেখানে আপনি পণ্য মূল্য, মানে রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়েছেন, তার থেকে কিছু টাকা পয়সা নিয়েছেন, যে অংশটা সে বিক্রি করতে পারবে তার মূল্যটা হচ্ছে পণ্য মূল্য। আরেকটা হচ্ছে আপনি যে কোনো ব্যক্তিকে দিচ্ছেন যেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, আপনি আমাকে দিচ্ছেন ভাই এই হইলো পাওয়ার অফ অ্যাটর্নি, আমার জমিটা বিক্রি করবেন, এটা হচ্ছে পণ্য মূল্য ছাড়া। আরেকটা হচ্ছে ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, ব্যাংক আপনার কাছ থেকে কি করে, একটা পাওয়ার অফ অ্যাটর্নি চায়,
তাহলে এই 3 প্রকার আমরা পাবো অপ্রত্যাহারযোগ্য। এখন এদের খরচটা একটু আমরা দেখার চেষ্টা করি। নর্মালি আমরা প্রথমে যদি ব্যাংকের অনুকূলে দেখি, এখানে খরচ খুবই কম, শুধু 100 টাকা রেজিস্ট্রেশন খরচ আর 2000 টাকার স্টাম্প। তাহলে 100 টাকা রেজিস্ট্রেশন খরচ, 2000 টাকার হচ্ছে স্টাম্প, আর প্রতিটা দলিলে আমাদের 300 টাকার একটা হলফনামা দিতে হয়, ওইটার রেজিস্ট্রেশন ফি আবার 100 টাকা। আর যত পাতার আমরা দলিল তৈরি করব, এগুলো যে কোনো দলিলে প্রতি পাতা 24 টাকা করে দেওয়া লাগে, প্রতি পাতা 36 টাকা করে এনএন ফি দেওয়া লাগে, মানে এই ফিটা প্রতিটা দলিলেই দিতে হয়, যে কোনো প্রকারেরই দলিল হোক। তাহলে এটা হচ্ছে আমাদের কমন খরচ। আর এই 100 আর 2000 টোটাল 2100 টাকা আমাদের পাওয়ার অফ অ্যাটর্নিতে খরচ হবে যদি ব্যাংকের অনুকূলে করতে যাই। 2 নম্বর আসি, যদি আমরা যে কোনো ব্যক্তিকে আমার বিক্রি করার জন্য দিতে চাই, সেক্ষেত্রে আমাদের 100 টাকা রেজিস্ট্রেশন খরচ এবং 1500 টাকা হচ্ছে স্টাম্প শুল্ক। আর এই যে বাকি খরচটা প্রতিটা দলিলের সাথে যুক্ত হবে। আর সবচেয়ে বেশি খরচ হচ্ছে আমাদের পণ্য মূল্য সহ, যেটা আপনি রিয়েল এস্টেট কোম্পানির সাথে ভূমি উন্নয়ন করার জন্য চুক্তি করতেছেন। এখানে দুইটা নিয়ম, একটা হচ্ছে 2% হিসাবে রেজিস্ট্রেশন ফি, তবে বলতেছে সর্বনিম্ন 100 টাকা, মানে 100 টাকার কমে হবে না, তবে 40,000-এর বেশি হবে না, মানে 100 টাকা থেকে 40,000 টাকার মধ্যে থাকবে অন অ্যাভারেজ 2% করে। যত টাকা আপনি মূল্য দেখাবেন, যেমন ধরেন যদি 1 লাখ টাকা মূল্য দেখান আপনি, সেক্ষেত্রে 2,000 টাকা। তো এইভাবে ম্যাক্সিমাম 40,000 টাকা পর্যন্ত হইতে পারে। আর স্টাম্প শুল্ক বলতেছে 1.5% করে, তবে সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 1 লাখ। এইটা হবে আমাদের যদি আমরা পণ্য মূল্যযুক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রেশনটা করতে চাই। এই জিনিসটা মনে রাখবেন। তাইলে এই 3টা খরচ আমরা পৃথক পৃথকভাবে জানার চেষ্টা করব, পণ্যমূল্য সহ, পণ্যমূল্য ছাড়া, ব্যাংকের অনুকূলে। বাকি যে 3টা আছে এগুলার খরচটা কম, প্রতিটারই 100 টাকা করে নিবন্ধন খরচ, সাধারণটারও 100 টাকা, প্রমাণীকরণ বা বিশেষেরও 100 টাকা, আর পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলও 100 টাকা। শুধু স্টাম্প শুল্কটা একটু ভিন্ন। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির স্টাম্প শুল্ক হচ্ছে 1500 টাকা, যেটা বিশেষ বা প্রমাণীকরণ সেটার স্টাম্প শুল্ক 800 টাকা, আর বাতিল করার জন্য 500 টাকা। তাহলে স্টাম্প শুল্কটাই আমাদের ভিন্ন, বাকি সব কিছু কিন্তু একই রকম, এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন আমরা যে জিনিসটা চলে আসি সেটা হচ্ছে যে আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নি যদি দেশের বাইরে থেকে আমরা কাউকে দিতে চাই, তার নিয়ম পদ্ধতিটা বা কি। তো দেখেন, প্রথমেই হচ্ছে দলিল প্রস্তুত করতে হবে। আপনি যে বিষয় পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান, সরকারি নির্ধারিত ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আপনি দলিল প্রস্তুত করবেন। তবে দলিলটা 2 কপিতে প্রস্তুত করতে হবে। তবে এক্ষেত্রে আপনার বাংলাদেশি স্ট্যাম্প ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আপনি যে কোনো যে A4 সাইজের কাগজগুলো আছে এগুলো আপনি ব্যবহার করবেন, মানে বিদেশে যেগুলো পাওয়া যায় নর্মাল যে কোনো কাগজ, সাদা কাগজ আপনি ব্যবহার করবেন দলিল তৈরি করার জন্য। 2 নম্বরে হচ্ছে ওই দলিলটা তৈরি করে আপনি যেই দেশে আছেন ওই দেশের বাংলাদেশের যে দূতাবাস আছে ওই দূতাবাসে আপনাকে যাইতে হবে। সেখানে শাখাই আছে যে বিবিধ কার্যগুলা দেখে, জন্ম, মৃত্যু নিবন্ধন, বিবাহ নিবন্ধন, এরকম পাওয়ার অফ অ্যাটর্নি, অ্যাটেস্টেশন, এই কাজগুলো দেখার মতো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, তার সামনে উপস্থিত আপনাকে হইতে হবে। তো উপস্থিত হয়ে আপনি কি করবেন, ওই দলিলটা সাবমিট করবেন। প্রতিটা এমবেসি নির্দিষ্ট কিছু ফি নেয়, সেখানে আবার ধরেন যে বাংলা টাকা ধরেন 500 থেকে 1000 টাকা নির্ধারিত ফি জমা আপনাকে দিতে হয়। তাদের সামনে আপনাকে দলিলে স্বাক্ষর করতে হয়, যে দলিলটা আপনি তৈরি করছেন ওইখানে আপনি স্বাক্ষর করতে হয়। তো স্বাক্ষরের 6 মাসের মধ্যে বাংলাদেশে এটাকে আপনাকে পাঠাইতে হবে। যেদিন থেকে দূতাবাস আপনাকে স্বাক্ষর করে দিল, স্বাক্ষর করে 2 কপি আপনাকেই দিয়ে দিবে। এই সত্যায়িত কপিটা আপনি কি করবেন, 6 মাসের মধ্যে বাংলাদেশে কুরিয়ারে পাঠাবেন, অথবা যে কোনো ব্যক্তির মাধ্যমে পাঠান। তারপরে নিয়ম হচ্ছে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এটা আবার কি হবে, সত্যায়িত হবে, মানে অথেন্টিকেট হবে যে ওই ব্যক্তিকে আসলেই ওই দূতাবাসে গেছিল কিনা। কারণ দূতাবাস যখন সত্যায়ন করে তারা একটা রেজিস্টার মেনটেন করে, অনলাইনে তাদের ইন্টারনাল সংযোগ আছে। তো যখন এই দলিলটা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি সাবমিট করেন, সেখান থেকে ওই দূতাবাসের সাথে কথা বলে দলিল নাম্বার, নির্দিষ্ট কোড নাম্বার দিয়ে তারা যাচাই করে যে আসলেই কি ওই ব্যক্তি এমবেসিতে গেছিল কিনা, আসলেই সে সিগনেচার করছে কিনা। তো এই কাজটা আপনাকে দলিলটা বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে করতে হবে। যেদিন থেকে আপনার বাংলাদেশে এন্ট্রি হলো 2 মাসের মধ্যে কাজটা আপনাকে করতে হবে। এখন ধরে নিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আপনি অ্যাটেস্টেশনটা করলেন, করার পরে
যেহেতু ওইটা বিদেশি স্ট্যাম্পে আপনি লিখছেন, বাংলাদেশি স্ট্যাম্প তো নাই, তো এখানে জেলা কালেক্টরের অফিসে মানে ডিসি অফিসে এটা স্ট্যাম্পিংয়ের জন্য আপনাকে জমা করতে হবে। এখানে আপনার ওই দলিলের উপর তারা ছোট ছোট করে, এই যে আমরা দেখলাম ওই যে 1500 টাকা স্ট্যাম্প শুল্ক, 2000 টাকা স্ট্যাম্প শুল্ক, ওইখানে আপনার স্ট্যাম্পটা তারা লাগিয়ে দিবে। এই কাজটা আপনাকে করতে হবে দলিলটা যেদিন থেকে বাংলাদেশে ঢুকলো তার 3 মাসের মধ্যে, মানে এখানে টাইম ফ্রেমটা গুরুত্বপূর্ণ। তাহলে 2 মাসের মধ্যে এটাকে সত্যায়ন, 3 মাসের মধ্যে স্টাম্পিং। এরপরের কাজ হইল এটা আপনি যেই সাব রেজিস্ট্রেশন অফিসের অধীনে দলিলটা মানে জমিটা, সেইখানে সাব রেজিস্ট্রারের কাছে 4 মাসের মধ্যে আপনি নিবন্ধনের জন্য দাখিল করতে হবে। তাহলে এখানে আমরা টোটাল পাইলাম কি 6 মাসের মধ্যে অবশ্যই বাংলাদেশে পাঠাবেন। পাঠানোর 2 মাসের মধ্যে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অ্যাটেস্টেশনকৃত হবে। এরপরে 3 মাসের মধ্যে অবশ্যই স্টাম্পিং হবে এবং 4 মাসের মধ্যে অবশ্যই এটা নিবন্ধনকৃত হতে হবে। তো সরকার যেটা করেছে সেটা হচ্ছে সর্বশেষ কিছুটা এই বিদেশি পাওয়ার অফ অ্যাটর্নিতে সংশোধন কিন্তু এনেছে। পূর্বে যেটা ছিল যে আপনার অবশ্যই এনআইডি বা পাসপোর্ট কিন্তু লাগবে, বাংলাদেশি এনআইডি অথবা পাসপোর্ট ছাড়া ক্ষমতাপত্র দেওয়া যাইতো না। কিন্তু অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আছে, মানে বাংলাদেশি নাগরিক আছে যারা বিদেশে থাকে, সেখানে বিয়ে শাদী করছে, তাদের ছেলে ফেলে হয়েছে, তারা বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলাদেশে আসতে তাদের কি লাগে না, ভিসা লাগে না। তো এইরকম ব্যক্তিদের নানা প্রকার জায়গা জমি আছে, তো এগুলার জন্য সরকার নিয়ম করে বলতেছে যদি বাংলাদেশি বংশোদ্ভূত হয় এবং পাসপোর্টে যদি সিল থাকে যে নো ভিসা রিকোয়ার্ড, তাহলে তার ওই বিদেশি পাসপোর্টটা দিয়েই সে কী করতে পারবে, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবে, বাংলাদেশি পাসপোর্টের দরকার নাই। এই জিনিসটা একটু মনে রাখবো। আরেকটা হচ্ছে ধরেন যে আপনি বাংলাদেশ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করলেন, দেশের বাইরে ব্যবহার করবেন, কাউরে ক্ষমতা দিবেন বিদেশে, তো এক্ষেত্রে বলতেছে সরকার নির্ধারিত ফরম্যাটে আমরা দলিলটা তৈরি করব। দলিলটা তৈরি করার পরে আমরা কি করব, নোটারি পাবলিক আছে প্রতিটা জেলায়, আপনি দেখবেন যে আইনজীবীর সাথে যোগাযোগ করলে আপনি নোটারি পাবলিক পাবেন, যে আইনজীবীরা 10 বছর যাবৎ প্র্যাকটিস করে, এরা ট্রাই করলে 3 বছরের জন্য নোটারি পাবলিক হিসাবে নিয়োগ পায়। ওই নোটারি পাবলিক কর্তৃক সেটা কি হবে, সিলকৃত হবে এবং আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এটা জমা করতে হবে আবার অ্যাটেস্টেশন করার জন্য। এরপরেই আপনি দেশের বাইরে পাঠাইলে এটা বৈধ হবে, না হলে অবৈধ থাকবে। এই জিনিসটা মনে রাখবেন। আবার যেটা যে আপনি বিদেশে বসে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, এখন আপনি এটা যদি বাতিল করতে চান, এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথমে আপনাকে দেশে একজন এজেন্ট নিয়োগ করতে হবে, মানে দেশে একজনকে আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে আপনার ওই দলিলটা বাতিল রিলেটেড কর্মকাণ্ড করার জন্য। তাহলে বিদেশে বসে যদি কাউকে দেশে একবার ক্ষমতা দেন, সরাসরি বাতিল করতে পারবেন না। তখন আবার বাংলাদেশে আসতে এমন একজন ব্যক্তিকে আপনাকে নিযুক্ত করতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, যে ওই দলিলটা বাতিল রিলেটেড যাবতীয় কার্যক্রম করার জন্য। তখন সে বাংলাদেশে বসে নোটিশ দিবে বা পরবর্তী যা কিছু করার সে কিন্তু করবে। এখন আমরা চলে আসি আরেক প্রকারের দলিল, যেটা ছিল আমাদের বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা বললাম যে পিছনে আমরা রাখবো স্পেশাল বা প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি আমরা যেটা বলতেছি। এই রিলেটেড কথাবার্তা আছে আমাদের বিধিমালা 6-এর মধ্যে, বিধি 6-এর মধ্যে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে যে পাওয়ারদাতা দলিল সম্পাদন করেন, মানে আপনি যে ক্ষমতা দিচ্ছেন, আপনি যে কোনো একটা দলিলে সিগনেচার করছেন, মানে একটা জমি বিক্রি করবেন, আমরা ধরে নিলাম স্বাক্ষর করে দিচ্ছেন যে আপনি বিক্রি করবেন, কিন্তু আপনি সাব রেজিস্ট্রারের কাছে উপস্থিত হচ্ছেন না। যে কোনো কারণবশত আপনি অসুস্থ হইতে পারেন, জেলখানায় থাকতে পারেন, নানা প্রকার কাজ হইতে পারে, আপনি সাব রেজিস্ট্রারের কাছে যাবেন না, আপনি আরেকজনকে পাঠাবেন আপনার প্রতিনিধি হিসাবে, যেহেতু জায়গা জমির ব্যাপার। তো এই জন্য এখানে যে জিনিসটা বলতেছে যে আর গ্রহীতা উক্ত দলিল নিবন্ধনের জন্য উপযুক্ত সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করে এবং সম্পাদন স্বীকার করে। কেমন হইতে পারে, যেমন ধরেন যে ঢাকা শহরে আপনি আছেন, আপনি গ্রামে যান না, গ্রামের একটা জমি আছে আপনি বিক্রি করবেন, এইরকম আপনি নর্মালি কি করতে পারেন, যে কোনো ব্যক্তিকে ক্ষমতা দিতে পারেন যে ভাই জমিটা বিক্রি করো, যেমন আমরা দেখলাম ক্ষমতাপত্র, অথবা ওই মূল দলিলটা আপনার কাছে পাঠানো হইলো, আপনি সম্পাদন করলেন, দলিলে সিগনেচার করে দিলেন। এখন আপনি কি গ্রামে যাবেন না, ওই গ্রামের সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন না, এখন ওই ঢাকায় আপনি যে কোনো ব্যক্তিকে, ঢাকায় যেখানে আপনি থাকেন ওইখানে যে কোনো ব্যক্তি সহ ওই এলাকার সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি একটা পাওয়ার দলিল করবেন, বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, যে এই দলিলটা আপনি সম্পাদন করছেন, এটা সাব রেজিস্ট্রারের কাছে এই রহিম নামক ব্যক্তি উপস্থাপন করবে। আপনি এখন রহিমকে এই মর্মে ক্ষমতা দিচ্ছেন যে আপনার সম্পাদিত দলিলটা সে কি করবে,
ওই সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করে সম্পাদন স্বীকার করবে যে হ্যাঁ আমার এই মক্কেল জমিটা বিক্রি করতেছে। তাহলে এই ক্ষেত্রে একটা হবে আপনার মূল দলিল, যেটা সাবকবলা দলিল তৈরি হলো, আর সাথে থাকবে এই পাওয়ার অফ অ্যাটর্নি। এটা হচ্ছে আমাদের সম্পাদন স্বীকার করা। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাওয়ার দাতা কর্তৃক সম্পাদিত দলিল দাখিল করার জন্য নর্মালি যেটা হয়, আমরা পূর্বেও বুঝাইছি যে একটা সম্পত্তি সম্পাদনের দলিল সম্পাদনের 3 মাস পরে যে কোনো সময় আদালত সাব রেজিস্ট্রারের কার্যালয়ে রেজিস্ট্রেশন করার জন্য উপস্থাপন করা যায়। এখন একটা দলিল কে সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করবে? আইনের মধ্যে বলা আছে দাতাও পারবে, গ্রহীতাও পারবে, দাতার এজেন্টও পারবে, গ্রহীতার এজেন্টও পারবে, ওই এজেন্টের মনোনীতও ব্যক্তি পাবে। লম্বা চড়া হিস্ট্রি আছে, যেটা আমরা নিবন্ধন আইনে পড়ব। তো এই ক্ষেত্রে বলতেছে যে দাতার মূল দলিল যেটা দাতা সম্পাদন করছে, আর সাথে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিছে যে দাতার পক্ষে যাতে উনি দলিলটা সাবমিট করেন, মানে দাতা ওইখানে আসবে না দাতার পক্ষে। কারণ শুধু আমরা যেটা বললাম দাতা উপস্থাপন করতে পারে, গ্রহীতা পারে। এখন কোনো এক কারণে দাতা আসবে না, দলিল সম্পাদন করে দিচ্ছে, এখন সে পাওয়ার অফ অ্যাটর্নি দিল যাতে দলিলটা সাব রেজিস্ট্রারের কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়। এটা একটা অবস্থা হইতে পারে। এখন এই 3 নম্বর সর্বশেষ হচ্ছে পাওয়ার দাতার অনুকূলে সম্পাদিত দলিল। এখন যিনি ক্ষমতা দিচ্ছেন তাকে কেউ জায়গা জমি দিচ্ছে, উনি কোনো জায়গা জমি কিনবেন। যেমন ধরেন যে বাংলাদেশে আগে নিয়ম ছিল যিনি জমি কিনবেন তার দলিলে কোনো স্বাক্ষরও দরকার ছিল না, কিছুই লাগতো না, যিনি বিক্রি করবেন ওনার স্বাক্ষর থাকতো। কিন্তু 2005 সালের পরে দাতা গ্রহীতা উভয়জনেরই স্বাক্ষর লাগে, উভয়জনই উপস্থিত থাকতে হয়, উভয়জনই কিন্তু দলিলে স্বাক্ষর সব কিছু করতে হয়। এখন ধরেন যে এই রকম, এখন আপনি একটা বায়নামা দলিল করবেন ধরলাম আমরা, সেক্ষেত্রে তো আপনার অনুকূলে সম্পাদিত হবে। আপনি হচ্ছেন গ্রহীতা, মানে আপনি ওই বায়নামা জমিটা আপনি ক্রয় করবেন, বায়নামা গ্রহীতা। এখন আপনি কি করলেন, পাওয়ার দাতার অনুকূলে সম্পাদিত দলিল। এখন আপনি ওই দলিলে আপনার স্বাক্ষর কিন্তু বাধ্যতামূলক, এখন আপনি আসবেন না। তো আপনি কাউরে ক্ষমতা দিতে পারেন যাতে আপনার হয়ে উনি ওই দলিলে স্বাক্ষর করে। তার মানে হচ্ছে যেই জমিটা আপনার নামে নেওয়া হবে সেইখানে আপনার পক্ষে আপনার প্রতিনিধি হয়ে কাজ করার ক্ষমতা দেওয়ার যে ক্ষমতাপত্র, সেটাই হচ্ছে বিশেষ ক্ষমতাপত্র। তাহলে এই কয়টা কাজের জন্য আমরা কি করতে পারি, বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রেশন করতে পারি। এরপরে যেটা এখানে আমরা যে জিনিসটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে এই যে বিশেষ ক্ষমতাপত্র বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল জমি কোথায় ওইটার উপর নির্ভর করে না। নর্মালি দলিলগুলো আমাদের করতে হয় জমি যে সাব রেজিস্ট্রেশন অফিসে, ওইখানে। আপনার জমি হয়তো ধরলাম যে আমরা রংপুরে, আপনি আছেন ঢাকায়, এখন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইলে আপনি ঢাকায় যেখানে বসবাস করেন ওই সাব রেজিস্ট্রেশনের যেই অধীনে সেখানে গিয়ে আপনি করবেন। জমি আপনার রংপুরে, আপনার রংপুরে যাওয়ার দরকার নেই। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল জমি কোথায় তার উপর নির্ভর করে না, নির্ভর করে যিনি পাওয়ারটা দিবেন উনি কোথায় বসবাস করতেছেন, যেখানে বসবাস করেন তার উপর ভিত্তি করে কি হবে, তার দলিলটা রেজিস্ট্রেশনের জায়গাটা ঠিক হবে। এখন আসি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বিষয়ে কিছু কথাবার্তা। 1 নম্বরে হচ্ছে এই দলিলে কোনো মালিকানা আসে না, এই জমিতে নামজারি হয় না, আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নিতে ক্ষমতা পাইলেন এটা অন্যের কাছে আপনি হস্তান্তর করতে পারেন না। তবে পাওয়ার অফ অ্যাটর্নি জমি আপনি নিজ নামে ক্রয় করতে পারেন, মানে আপনার নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নি আছে, এখন ওই জমিটা আপনি নিজে কিনতে চাচ্ছেন, ওই একই দলিলে আপনি দাতা, একই দলিলে আপনি গ্রহীতা হইতে পারবেন। আর পাওয়ার অফ অ্যাটর্নি দাতা পরবর্তীতে সেই জমি হস্তান্তরের দলিলে কিন্তু থাকে না। আমি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম ওই ব্যক্তি যখন জমিটা বিক্রি করবে পাওয়ার দলিলে মূল মালিক কিন্তু আর ওই জমিটা বিক্রির কাজে কোনো তার লেনা দেনা কিন্তু থাকে না। আর পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আমরা 5টা কাজ করতে পারবো না, যেটাকে আমাদের বিধিমালায় বলা আছে। একটা হচ্ছে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু জমিকে দান বা হেবা করতে পারবো না, উইল বা ওসিয়ত করতে পারবো না, ট্রাস্ট করতে পারবো না, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কোনো দত্তক গ্রহণ করা যায় না। আর সরকার যদি স্পেশাল কোনো নিয়ম করে সরকারি বিভিন্ন দলিল এগুলো সম্পাদন করা যাবে না। আর 2025 সালের যে সংশোধন সেটা হচ্ছে 6 মাসের মধ্যে দেশে প্রেরণ করতে হবে বিদেশি পাওয়ার অফ অ্যাটর্নি। আর বাংলাদেশি যারা বংশগত বিদেশি নাগরিক এরা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবে বিদেশি পাসপোর্টের মাধ্যমেই। তো এই ছিল মূলত আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড
আর আমরা এখানে একটা বিদেশি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা বিদেশি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। তো এই দলিলে দেখেন যে এটা সাদা কাগজে তৈরি। তো পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখেন এখানে 1,000 টাকা স্টাম্পিং করা হয়েছে। আর এইখানে দেখেন যে দূতাবাসের স্বাক্ষর আছে। এখানে কিছু নাম্বারিংগুলো দেওয়া আছে, ওই নাম্বারিংগুলোই তারা রেজিস্টার্ড করে, আর কিছুই কিন্তু না। এরপরে এই যে দেখেন এখানেও 500 500 করে 1,000 টাকার স্টাম্পিং করা হয়েছে। নর্মালি বাংলাও চাইলে আপনি লিখতে পারেন, এটা ইংরেজিতে লেখা আছে এতটুকু, আর কিছুই না। মানে কি কি কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হচ্ছে, কোন জমির জন্য দেওয়া হচ্ছে, জমির শিডিউল, এটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ফরম্যাটটা ওয়ার্ড ফাইল আছে, আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইটাই হচ্ছে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ, আর সরি আজকে লেট হওয়ার জন্য। যদি প্রশ্ন থাকে বলতে পারেন। জি। আজকের টাইমটি স্যার একদম পারফেক্ট হয়েছে স্যার। এখন আসলে বলেন, বাকি প্রশ্ন থাকলে বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমার প্রশ্ন হলো, বাবার 4 মেয়ে, এই 4 কন্যার বাবা চাচ্ছেন তার মৃত্যুর পরে তার সম্পত্তিটা যেন 4 মেয়েই পায়, তবে জীবিত থাকা অবস্থায় তার বাবার যেন পাওয়ারটা বলবৎ থাকে। সেই ক্ষেত্রে আসলে কি করার আছে? এখন আপনাকে কি নৈতিক উপদেশ দিব না আইনি উপদেশ দিব, কোনটা আগে বলেন? স্যার দুটোই বলেন স্যার। এক নম্বর কথা হচ্ছে কি, নৈতিকভাবে এরকম করাও ঠিক না। কারণ দেখেন, কে কখন মারা যাবে আমরা কেউ জানি না, বুঝছেন কি না। এমনও দেখা যাবে যে ওই ব্যক্তি জীবিত থাকতে থাকতে তার 3 মেয়ে মারা গেছে, শুধু 1 মেয়ে জীবিত আছে, কথার কথা। এমনও হইতে পারে। অথবা এমনও হইতে পারে সে হেবা করে দিয়ে দিল বা তার মেয়েদের দিয়ে দিল, তার বড় রোগ শোক হইল, টাকার দরকার, মেয়েরা কিন্তু দিবে না। তার মানে আপনি জীবিত থাকতে জীবন্ত ফকির হওয়াটা ভালো না। যদি কোনো বাবার যদি টাকা পয়সা বেশি থাকে, সে যদি মেয়েদেরকে দিতে চায়, তার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা তাদের নামে হেবা করে দিতে পারে। অন্তত আপনি যে একটা মানুষ, আপনি যে যতদিন বাঁচবেন, আপনার তো টাকা পয়সার দরকার আছে, তাই না? তো এই জন্য জি আসলে স্যার। এটা ঠিক না। তারপরও যাক হোক, আইনিভাবে যে কাজটা করতে পারে, উনি মেয়েদের নামে সবকিছু হেবা করে দিতে পারে। হেবা করে আবার ওই প্রতিটা মেয়ে থেকে পৃথক পৃথক 4টা পাওয়ারও ব্যাটনি নিয়ে রাখতে পারে, বুঝছেন কি না? যে উনি সম্পত্তিগুলা দেখাশোনা, বিক্রি, সমস্ত দায়িত্ব, সেখানে কোনো সময়সীমা উল্লেখ থাকবে না। তাহলে যতদিন উনি জীবিত আছেন এগুলো করতে পারবেন। এখন আজকে আমরা যেটা দেখাইলাম, যে ধরলাম হঠাৎ করে 1 মেয়ে মারা গেল, কথার কথা 1 মেয়ে মারা গেল, তাহলে ওই মেয়ে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিল এটা বাতিল হয়ে গেল, কিছু করার নাই। এখন ওই মেয়ের সম্পত্তিটা কে পাবে? তার যদি স্বামী থাকে, তার ছেলে থাকে, তারা পাবে। এখন তারা যে এই নানার সাথে ভালো ব্যবহার করবে, নানার কাছেই রাখবে, তার তো কোনো গ্যারান্টি নেই, আছে কি? নাই। জি না। তো এটা ছাড়া কোনো মেয়ে বাবার সাথে ঝগড়া হইলো, নোটিশ দিয়ে বাতিল করে দিল। তো এর চাইতে বেস্ট হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, আপনি মেয়েরা যদি কেউ যদি গরিব থাকে, তাকে যতটুকু দেওয়ার ততটুকু আপনি তাকে দেন। বাকিটা আপনি নিজে খান, ব্যবহার করেন, গরিবকে দেন, আল্লাহর হস্তে দেন। আপনি যখন মারা যাবে তখন দেখা যাবে, তাই না? কারণ এই দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না। তো অতএব আপনার সম্পত্তি আপনার মেয়েই পাইতে হবে। মেয়ে পাইলে কি সওয়াব হবে? জীবনেও হবে না, ঠিক না? নাই, কথাটা বলেন। আপনার সম্পত্তি আপনি হ্যাঁ দান ঠিক আছে। করলে সওয়াব হবে, যারা প্রয়োজনীয় নিডি তাদেরকে দিলে সওয়াব হবে। বংশগতভাবে জমি রাখে গেলে ছেলে মেয়েদের কাছ থেকে আপনি কোনো সওয়াব কিন্তু পাবেন না, এটা কিন্তু মনে রাখেন, বুঝছেন কি না? এই আর কি। জি স্যার, কিন্তু সমস্যা হচ্ছে উনি মারা যাওয়ার পরে শুধু মেয়ে থাকার কারণে তো সম্পূর্ণ সম্পত্তি তো মেয়েরা পাচ্ছে না, এটা নিয়ে আচ্ছা, ভাবতেছিলাম। আমি আমি তো আপনারা ওইটাই বুঝাইলাম, সম্পূর্ণ সম্পত্তি মেয়েরা কেন পাইতে হবে, মানে আপনার মাথার মধ্যে এই যুক্তিটা কেন আসলো যে আমার জমিটা আমার মেয়েরাই পাইতে হবে? আপনি যে মারা যাচ্ছেন, একটা আইন তো নির্ধারিত আছে, তাই না? আপনার মেয়েরা তো মোটামুটি ম্যাক্সিমাম তো পাবে, তাই না? এখন বাকিটা কে পাবে? দেখেন, বাকিটা যদি আপনার বাবা জীবিত থাকতো বাবা পাইতো, বাবা না থাকলে দাদা পাইতো, নাইলে আপনার ছেলে পাইতো। যেহেতু ছেলে নাই, সেক্ষেত্রে আপনার ভাই থাকলে সে পাবে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে পাবে, নাইলে আপনার চাচা পাবে, নাইলে চাচার ছেলে পাবে। কথা বুঝছেন কিনা? এখন বাংলাদেশে যেটা হয় আসলে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, চাচার সাথে শত্রুতা। এখন কথা হইছে যে আমার শত্রু আমার জমি পাবে কেন, তাই তো কথা, যে আমার জি জি। শত্রু আমার জমি পাবে কেন।
এখন আসলে এটা হচ্ছে কি মেন্টালিটি বা চিন্তা ভাবনার বিষয়, বুঝছেন কিনা? কারণ যারা আমাদেরকে বানাইছে, মানে যিনি আমাদেরকে বানাইছে, ওনার জ্ঞান তো আমাদের চাইতে বেশি, তাই না? এখন সিস্টেমটা এরকম করা আছে। অবশ্যই। আর এই মেয়েদেরকে দিলেই যে মেয়েরা যে আপনার মারা যাওয়ার পর আপনার জন্য সবকিছু করবে তার কোনো গ্যারান্টি আছে? তার চাইতে ভালো যতটুকু মেয়েদেরকে দেওয়া দরকার, কোনো মেয়ে যদি গরিব থাকে তাকে একটু বেশি দেন, অথবা স্বাভাবিকভাবে মেয়েদেরকে যা দেওয়ার দিয়ে বাকিটা আপনি নিজে রাখেন, অথবা আপনি ওসিয়ত করে দেন, দান করে দেন প্রয়োজনে। কথা বুঝছেন কিনা? আপনি দান করে দেন। ধরেন আপনার 5টা বাড়ি আছে, 3 মেয়েকে 3টা বাড়ি দেন, একটা আপনার নিজ নামে রাখেন, একটা আপনি ওয়াকফ করে দেন। এখন মানুষ তো ওইটা করে না, মানুষ চিন্তা করে আমি মারা গেলে আমার মেয়ে পাইতে হবে। ভাই, মেয়ে জন্ম নিছে তার রিজিক নিয়ে, তাই না? সে ইনকাম করবে, তার ছেলে মেয়ে আছে, স্বামী আছে, তারা তার জন্য টাকা পয়সা কামাবে, আপনার তো দেখার বিষয় না। হ্যাঁ, কোনো মেয়ে যদি গরিব থাকে তারটা আপনি দেখবেন, তাকে এখনই জীবিত থাকতে দিয়ে দেন। এইটা হচ্ছে বিষয় আর কি। এখন এটা মেন্টালিটির বিষয়, এটা তো আর কিছু বলতে পারবো না, বুঝছেন না? নাই জি স্যার। আর স্যার আসসালামু আলাইকুম। ফারাইজের ক্লাস আছে স্যার? কিসে ফ্রাইজের আমাদের এই বলছি ক্লাসে মোস্ট। সম্ভবত নাই, তারপরেও যদি আপনাদের লাগে আমাদের অন্য ক্লাসে রেকর্ড করা আছে, দুইটা আমি দিয়ে দিব, দেখে নিন। জি স্যার, একটু দিলে ভালো হইতো স্যার। ধন্যবাদ। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো সাধারণ 2021 সালে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়া মর্গেজ বিক্রয় চুক্তি, মানে এটা হলো পাওয়ার অফ, উপরে লেখা আছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, কিন্তু ভিতরের বুনিয়াদের মধ্যে লেখা আছে মর্গেজ বিক্রয়, মানে বিক্রয় চুক্তি ওইটা হইলে ভূমি শোনেন, উন্নয়ন। একটা কথা বলি, অনেক ক্ষেত্রে ওই দলিল লেখকরা এটা না বোঝার কারণে নামটা ভিন্ন ব্যবহার করে, কিন্তু ওইটাতে দেখেন তাইলে কত টাকার স্টাম্প ব্যবহার করছে। কথা বুঝছেন কিনা? ওই অনেক ক্ষেত্রে অনেক অঞ্চলে দেখা যায় যে আসলে ওই ফরম্যাটটার কারণে কোথাও লিখে যে ব্যাপক ক্ষমতা সম্পন্ন পাওয়ার অফ অ্যাটর্নি, মানে আঞ্চলিক নাম ব্যবহার করে আর কি। তো ওইটা হইলে হ্যাঁ, আপনি হ্যাঁ। জাস্ট একটু স্টাম্প শুল্কটা একটু দেখেন যে কত টাকার স্টাম্প নিচ্ছে, বুঝছেন কিনা? ওইটা যদি দেখেন যে না, স্টাম্পটা ওই যে সাধারণ, আমরা জাস্ট এখানে আজকে ভিডিওতে দেখাইলাম যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে স্টাম্প শুল্কটা সম্ভবত 500 টাকায়, এর বেশি কিন্তু না। জাস্ট একটু দেখার চেষ্টা করি আমরা, ভুল যদি না হয়, 500 টাকায় কিন্তু। এখন আপনি যদি দেখেন যে 500 টাকার স্টাম্পে, তাইলে ওই দলিল দিয়ে হবে না তো কিছু, বুঝছেন কিনা? এখানে আমাদের দেওয়া আছে। যদি আমরা দেখি যে সাধারণটা মাত্র 1500 টাকার স্টাম্প ব্যবহার করছে, বুঝছেন কিনা? জি। তো ওইটাই হচ্ছে মূল জিনিস। আর এটা মাঝে মধ্যে ভুল করে, দলিল লেখকরা অনেক ক্ষেত্রে ভুল করে, তবে এটা সাব রেজিস্টার ওই ভুলটা সংশোধন করে দেওয়া উচিত, বুঝছেন কিনা? জি। বুঝতে পারছি। মানে এটা মূলত অপ্রত্যাশিত পাওয়ার অফ অ্যাটর্নি, কিন্তু ভুল কর্মে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি ওই লেখছে তো আর কি। উপরে বা কখনো অপ্রত্যাহারযোগ্য না লিখে লিখে যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, ব্যাপক ক্ষমতাযুক্ত পাওয়ার অফ অ্যাটর্নি, বুঝছেন কিনা? মানে এরকম কিছু আঞ্চলিক নাম ব্যবহার করে আর কি। বা কখনো লেখে যে আম মোক্তার নামা, এই আর কি। জি, রয় ভাই আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে একটু কনফিউশন সেটা হলো যে আপনি তো কয়েক ধরনের পাওয়ার অফ অ্যাটর্নির কথা বললেন না? একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। জি। এখন একটা জমির ধরেন সে ফর এক্সাম্পল জমিটা বিক্রি করতে চায়, সে যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে ওইটা কি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ হ্যাঁ, অ্যাটর্নি ওই হিসেবে যে কনসিডার হবে নাকি? অপ্রত্যাহারযোগ্য পণ্য মূল্য ছাড়া, অপ্রত্যাহারযোগ্যের মধ্যে আমরা 3টা দেখাইলাম না? অপ্রত্যাহারযোগ্য একটা আপনি ব্যাংকের অনুকূলে করতেছেন, অপ্রত্যাহারযোগ্য একটা পণ্য মূল্য সহ রিয়েল এস্টেট কোম্পানির অনুকূলে, আর একটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পণ্য মূল্য ছাড়া, মানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, আমি জমি বিক্রি করব, পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনারে দিলাম, ওইটা অপ্রত্যাহারযোগ্য পণ্য মূল্য ছাড়া। এটা হবে আর কি। আসসালামু আলাইকুম ভাই। তাহলে জি, শেষ করেন, শেষ করেন, বলেন। না না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার সাধারণত যে আপনার সাধারণ যে পাওয়ার অফ অ্যাটর্নি, জি। এই সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি কি আসলে ওই যে জমির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? ওই তো জমি, ওই 4টা ক্ষেত্র বাদ দিয়ে ব্যবহৃত হবে। আপনি ওইটা দিয়ে বিক্রি করতে পারবেন না, বিক্রয় চুক্তি করতে পারবেন না, ঋণ নিতে পারবেন না, উন্নয়নে করতে হবে। এর বাইরে যেমন ধরেন যে একটা জমি নিয়ে মামলা হবে, মামলা দেখাশোনা করার দায়িত্ব, বা ওই জমিটা কারো কাছে ইজারা দেওয়ার দায়িত্ব, যাবতীয় ভাড়া সমস্ত কিছু উঠার আইনগত দায়িত্ব। কথা বুঝছেন কিনা? ধরেন যে আপনি যদি একটা কোম্পানির কাছে একটা জমি ভাড়া দেন, কথার কথা আপনাকে তো লাগবে আপনার জমি, কোম্পানি তো অন্য কারোর সাথে চুক্তি করবে না।
এখন আপনি আমার ক্ষমতা দিলেন যে আপনি ওই কোম্পানির সাথে ইজারা চুক্তি করতে পারবেন যে মাসে মাসে এত টাকা ভাড়া উঠাবে, মানে ওই চারটা কাজের বাইরে অন্য জায়গা জমি রিলেটেড যে কাজগুলো আছে ওগুলা করা যাবে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে। মানে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তাহলে কি বিক্রি করা যাবে না? না, বিক্রি করা যাবে না, আইনে স্পষ্ট উল্লেখ করা আছে না, বিক্রি করতে হলে ওই যে অপত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, ও আচ্ছা আচ্ছা। এই আর কি। আর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আপনার যদি এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যে গ্রহীতা সে যদি মারা যায় তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে ওইটা মানে আগে এটা আপনি ভাগ হ্যাঁ, করবেন, শুনেন, আগে আপনি ভাগ করবেন অপত্যাহারযোগ্যটা কি উদ্দেশ্য করা হয়েছে। তিনটা উদ্দেশ্য, একটা তো বললাম যে আপনি ব্যাংকের জন্য করলেন, ঋণ নিছেন তার জন্য করলেন, আরেকটা হচ্ছে হুম ভূমি উন্নয়ন সংস্থার সাথে করলেন, আরেকটা হচ্ছে ব্যক্তি টু ব্যক্তি। এখন রিয়েল এস্টেট কোম্পানির সাথে করলে আপনি মারা গেলেও সেটা বৈধ থাকবে, কথা বুঝছেন কিনা। শুধু ব্যক্তি হুম টু হুম। ব্যক্তি যেটা আপনি করতেছেন ওইটা যে কোনো একজন মারা গেলে বাতিল হবে যদি একক দাতা একক গ্রহীতা হয়। মানে অপ্রত্যাহারযোগ্য হইলেও সেটা বাতিল হবে নাকি? রাইট, 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 আচ্ছা ঠিক অপত্যাহারযোগ্য আছে। হইলে ওইটা বাতিল হবে, জি। আচ্ছা ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। জি, জয় ভাই বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা কেস এরকম দেখছি যে 1965 সালে তারা বসিরহাট, মানে ইন্ডিয়ার বসিরহাট থেকে তারা বাংলাদেশে চলে আসছে এক ভাই, আর বাকি এক ভাই এক বোন তারা ইন্ডিয়াতে রয়ে গেছে। প্রচুর সম্পত্তি তাদের এখানে আছে। এখন তারা এই সম্পত্তিটা সেল করতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে এই ভাইয়ের স্বাক্ষর ছাড়া তারা, যে বাংলাদেশের যে ভাই চলে আসছে সেই স্বাক্ষর ছাড়া তারা বিক্রি করতে পারতেছে না। জি, আর বাংলাদেশের যে ভাই ছিল উনি মারা গেছেন, তার ছেলে এখন বর্তমান আছে। এখন এটার কি আইনি সমাধান থাকতে পারে? সমাধানে কিছুই না, তো এরা উত্তরাধিকার সনদ দিয়ে তারা পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবে, যেমন আমরা আজকে বললাম না বাংলাদেশ থেকে আপনি বিদেশে ব্যবহার করবেন, তারা ওই যে মানে যে ওই বাবা জীবিত থাকলে যে ফরম্যাটে দলিলটা করতো, হুম, সেম একই হ্যাঁ। রকম ওই জায়গায় যতজন উত্তরাধিকারী আছে তাদের নামটা থাকবে, ওইটা তখন তারা নোটারি পাবলিকের কাছে গিয়ে নোটারাইজ করবে, এরপরে আইন বিচার এবং সংসদ মন্ত্রণালয়ে জমা করে তারপরে কুরিয়ারে বিদেশে পাঠাবে, মানে যেই দেশে ওটা ব্যবহার করবে, ভারত হোক যাই হোক সেখানে তারা পাঠাবে, তখন ওইটা লিগালি ব্যবহৃত হবে। এটাই সমাধান, এখানে তো ভেজালে কিছু নেই, বুঝছেন কিনা। আচ্ছা আচ্ছা। আর এই যে আইনি সত্তা বিলোপ, জি, ধরেন কোন ব্যাংকের সাথে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছে, যে এরকম ব্যাংক তো এখন ডিসলভ হয়ে দেখা যাচ্ছে অন্য ব্যাংকের নাম নিচ্ছে, যেরকম না, ফার্মার্স ব্যাংক ওইটা তো পদ্মা ব্যাংক সমস্যা হয়ে। নেই, ওগুলা আইনের আরো জটিল জিনিস আছে, যখন মার্জার হয় নতুন ব্যাংকের নামে করা যাবে, ওইটাও সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে আরো বিভিন্ন আইন আছে, ওটাতে কোনো সমস্যা নাই। মানে যেই এন্টিটি ছিল ওইটা যদি বিলোপ হয়ে নতুন যেটাতে আসবে ওইটার নামে করা যাবে, অথবা দুইটা একসাথে হয়ে ভিন্ন নামে আসলে তার নামেও করা যাবে, ওইটাতে কোনো সমস্যা নাই, বুঝছেন কিনা। আর কোন ডেভেলপার কোম্পানি যদি দেখা যাচ্ছে দেউলিয়া হয়ে যায় তখন? না, নর্মালি কথাটা হচ্ছে ডেভেলপার কোম্পানি যদি দেউলিয়া হয় এক্ষেত্রে এখন বাতিলটা করতে চাচ্ছে কে, যদি আপনি যদি দাতা হন, কথার কথা, সেরকম ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অপ্রত্যাহারযোগ্য ছাড়া হইলে দেউলিয়া হইলে বাতিল হবে। এখন আপনাকে হুম। সেক্ষেত্রে নোটিশ দিতে হবে, ওই দেউলিয়া তো হইছে ঠিক আছে, তার তো দেউলিয়া হইলে তার জন্য একটা অফিসিয়াল সেখানে লিকুইডেটর নিযুক্ত করা হয়, বুঝছেন কিনা, তার একজন অ্যাসাইনি থাকে। আপনি যদি দেউলিয়া ঘোষিত হন আপনার যাবতীয় হিসাব নিকাশের জন্য আদালত কর্তৃক একজন অ্যাসাইনি নিয়োগ করা থাকবে, তো তার বরাবর আপনি নোটিশ পাঠাবেন 30 দিনের, কথা বুঝছেন কিনা। কারণ রিয়েল এস্টেট কোম্পানিটা উনি দেউলিয়া হইলেও বাতিল হবে না, আপনাকে নোটিশ পাঠাইতে হবে, আচ্ছা আচ্ছা, ওইটা আর কি। ঠিক আছে। জি, আরিফুল ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে যদি কেউ দেশের বাইরে থাকে, সে যদি দলিল রেজিস্ট্রেশন করতে চায় বা নিবন্ধন করতে চায়, সেই ক্ষেত্রে কি তারও উপস্থিত থাকা লাগবে দলিল নিবন্ধনের ক্ষেত্রে? মানে আপনি আমি যতটুকু শুনলাম আর কি বললেন এরকম। মানে 2005-এর পূর্বে লাগতো না, কথাটা বুঝেন, আইনগতভাবে 2005-এর পূর্বে যিনি জি জমি বিক্রি করবেন তারই দরকার ছিল, দলিলে কোনো স্বাক্ষরও লাগতো না গ্রহীতার, বুঝছেন কিনা। জি কিন্তু জি 2005-এর পরে এখন সরকার যে ফরম্যাট বানাইছে নিয়ম করছে, বলতেছে যে দুইজনেরই স্বাক্ষর লাগবে, বুঝছেন কিনা। তো জি। এখন বলবেন যে ভাই সমাধানটা কি, দেখেন একটা হচ্ছে লিগ্যাল সমাধান, আর একটা হচ্ছে যদি আমরা বলি কিছুটা ইললিগাল তবে খারাপ না, জাস্ট 1 সেকেন্ড। এটা হচ্ছে কি যে দেখেন নর্মালি আইনগত যদি আমরা চিন্তা করি, যিনি সম্পত্তির গ্রহীতা
ওই গ্রহীতার শুধু মূল দলিলে স্বাক্ষর থাকে, ছবি থাকে। যেমন বাস্তবে যদি আপনি কোনো দলিল দেখেন, যিনি গ্রহীতা মূল দলিলেই ছবি থাকে। সরকারের কাছে যেটা লেখা থাকে ওইখানে কোনো ছবিও থাকে না, না, স্বাক্ষরও কিন্তু থাকে না। কথা বুঝছেন না, কিনা? না। এখন ধরেন যে আপনি যেভাবে স্বাক্ষর করেন, কথার কথা, আমি যদি আপনার মতো করে স্বাক্ষরটা দিয়ে দলিলটা রেজিস্ট্রেশন করে ফেলাই, আমি জি, কি জমিটা দাবি করতে পারবো? লিগ্যালি পারবো তো না, নাম তো আপনার, সবকিছুই আপনার। আর জি, মূল জি, দলিলটা যদি আপনি ছিঁড়ে ফেলান, একটা সার্টিফাইড কপি উঠাইলে আপনি ওখানে উপস্থিত ছিলেন কি ছিলেন না, আর কোনো জায়গায় আপনার কিন্তু স্বাক্ষরও নাই, কোনো লিগ্যাল না, কাগজে আপনার স্বাক্ষর নাই। আর এটা জি, কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, বা যিনি বিক্রি করলো উনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তার জি, মানেটা হচ্ছে আমরা যেই ইললিগাল পন্থা বললাম এটাতে আমাদের কোনো ক্ষতি নেই, এটাতে আমরা করতে পারি। দ্বিতীয় জি, সলিউশন হচ্ছে আপনি যে এইভাবেও যাবেন না, তাইলে যেই দলিলটা আপনার নামে তৈরি করবে, ওই জি, দলিলটা আগে দলিল লেখকের মাধ্যমে তৈরি করতে হবে। তৈরি করে আপনি কি করবেন, বর্তমানে ইন্টারন্যাশনাল যুগ, আপনি কুরিয়ারের মাধ্যমে যে দেশে আছে পাঠান, 3 দিনে আপনার জি, কাছে চলে আসবে, বিশ্বের যে কোনো দেশেই হোক। জি, জি, ডিএসএলআর এ পাঠাইলে চলে আসবে আপনার কাছে, আসলো আপনি স্বাক্ষর করে দেন ছবির উপর, আঙ্গুলের ছাপ সিগনেচার দিয়ে আবার পাঠায় দেন, হয়ে যাবে। মানে একদম লিগ্যাল পন্থা। আর একটা লিগ্যাল পন্থা হচ্ছে আপনি যে জমিটা কিনবেন, ওই যে ওইরকম একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেন, বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, আপনার অনুকূলে এই সম্পত্তিটা একজন ব্যক্তিকে ক্ষমতা দেন, উনি আপনার হয়ে গ্রহণ করবে। 3টা পদ্ধতি আছে, বুঝছেন কিনা? তবে জি, ওই জি। প্রথম পদ্ধতিটা আমরা ব্যবহার করি, যাতে কোনো ভেজাল হয় না। ভেজাল নাই, কাউকে কোনো দরকার নাই ওইভাবে তবে করার। ওই তিনটা পদ্ধতি দেখাই দিলাম, এখন আপনার যেইটা খুশি আপনি সেটা করেন, বুঝছেন কিনা? আহ, জি ভাই, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ভাই, প্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, দুটোটার মাঝে পার্থক্যটা কি ভাই? এখন কথা হচ্ছে, প্রত্যাহারযোগ্য কোনো নাম আমরা আজকে উচ্চারণই করি না, আপনি পাইলেন কোথায় এটা আগে বলেন। আপনি পাইলেন কোথায় এটা আগে বলেন। না, আমরা বিভিন্ন দলিলের দলিলের ফরম্যাটে যে লিখে থাকে ওই তো অপ্রত্যাহারযোগ্য বললাম না, বা দলিলের ফরম্যাটে ভুল লেখা থাকে, যেমন লেখা থাকে যে ব্যাপক ক্ষমতা সম্পন্ন, তারপরে আমুক্তারনামা, এগুলো সব আঞ্চলিক শব্দ, ওই যে পুরাতন ভাবে লিখে আসছে, এরকম কোনো দলিল নাই। জি, প্রত্যাহারযোগ্য মানেও অপ্রত্যাহারযোগ্য মানে যে এমন না প্রত্যাহার করা যাবে না, আমরা কিন্তু দেখাইছি যে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই শুধু অপ্রত্যাহারযোগ্য, বুঝছেন কিনা? আর এই জি, জি, প্রত্যাহারযোগ্য বলতে কোনো নাম নাই, সাধারণ হবে, অপ্রত্যাহারযোগ্য হবে, অথবা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি হবে, এই তিনটার যে কোনো একটা হবে, বুঝছেন কিনা? জি, জি। ভাই, এখন বিদেশ থেকে যদি আমরা এখানে 4 ভাই আছি একসাথে, হুম, যদি আমরা জমি রেজিস্ট্রি করতে চাই, জি। এখন আমার ভাই এর বিশেষ টাকার প্রয়োজন, উনিও চাচ্ছে জায়গাটা জমিটা বিক্রি করে দেওয়ার জন্য। এখন উনি কিভাবে ওই জমিটা বিক্রি করবে পাওয়ারের মাধ্যমে? ওই তো আপনাদেরকে যে দলিলের ফরম্যাটটা দেখাইলাম আগে, উনি প্রয়োজনে বাংলাদেশ থেকে আপনি সাদা কাগজে দলিলটা তৈরি করবেন, মানে এই যে ক্ষমতা দিবে, যাবতীয় কোন জমির ক্ষমতা দিচ্ছে ফরম্যাটটাও দিয়ে দিব। এই ফরম্যাটে 2 কপি আকারে তৈরি করবে দলিলটা, বা আপনি তৈরি করলেন, তৈরি করে জি, বিদেশে আপনার ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, কারো মাধ্যমে হোক, কুরিয়ারে হোক। উনি তখন ওই দলিলটা নিয়ে যে দেশে আছে, ওই দেশে প্রতি দেশে বাংলাদেশের দূতাবাস আছে, বুঝছেন কিনা? তো ওইখানে জি, নির্ধারিত সামান্য ফি দিয়ে জমা করে তাদের সামনে উনি স্বাক্ষর করবে, যে কাকে ক্ষমতা দিচ্ছে তার ছবির উপরও স্বাক্ষর করবে, আর নির্দিষ্ট ফরম্যাটের জায়গায় ওনারও স্বাক্ষর করবে। তারপরে তারা আবার দলিলটা আপনার ভাইরে দিয়ে দিবে, উনি তখন আবার কুরিয়ারে হোক বা কোনো লোকের মাধ্যমে হোক বাংলাদেশে পাঠাবে। তো বাংলাদেশে যখন আপনি পাইলেন, তখন আপনাকে ওই ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওইখানে আবার জমা করতে হবে অ্যাটেস্টেশন শাখায়। মানে আপনার ভাই যে ওইখানে আসছিল, এইটা 2 নম্বরও তো হইতে পারে, তাই না? তো ওই জি, জন্য ওইখানে যখন জমা দিবেন, তারা তখন ওই দূতাবাসের সাথে যোগাযোগ করে। যেমন আমরা এই যে একটা দলিল দেখাইলাম, এখানে কিছু নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা তারা জিজ্ঞেস করে যে এই নাম্বারের লোকটাকে আসছিল নাকি, উনি এত নাম্বার দলিল সম্পাদন করছে কিনা। এই যে জাস্ট একটু আমরা যদি দেখাই, এইখানে দেখবেন যে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যে উপরে যে সিল নাম্বারটা আছে, এখানে দেখেন যে এখানে কেউ আছে, এই যে এইটা হচ্ছে লন্ডনের একটা দূতাবাসে গেছিল, ওই ব্যক্তি লন্ডনে থাকতো। উনি যখন ওইখানে কি করছে, ক্ষমতাপত্রটা দিছে, এই একটা সিরিয়াল নাম্বার প্রথমে পড়ছে, দেখেন। জাস্ট ওয়ান বাই ওয়ান আমরা আসি, এই হচ্ছে সিরিয়াল নাম্বারটা। এখন জি, যখন দূতাবাসে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় জমা করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ওদেরকে জিজ্ঞেস করছে যে এই সিরিয়াল নাম্বারটাকে আসলে এখানে হইছে কিনা, তারা বললো যে হ্যাঁ হইছে। তারপরে এই পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা সিল নাম্বার দিয়ে দিল, মানে কত নাম্বার সিরিয়ালে আপনি জমা করছেন। এটা যেমন 2021 সালের দলিল, এত নাম্বার সিরিয়াল, এটা হচ্ছে কাজ।
ধরেন এখান থেকে ক্লিয়ার হয়েছে, এখন দলিলটা তো সাদা কাগজে লেখা, সরকারের তো টাকা দরকার, স্টাম্প লাগবে। তখন জি এই আপনি ডিসি অফিসে, আপনার জমি যে জেলায় ওই ডিসি অফিসে করলে তারা এরকম ছোট স্টাম্প দিয়ে এটাকে কেটে দিবে, মানে স্টাম্প শুল্ক আপনারে পরিশোধ করা হইলো। এরপরে আপনি নিয়ে যাবেন জমিটা যেই সাব রেজিস্ট্রারের অধীনে, ওই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে যায় যদি আপনি দাখিল করেন, উনি তখন আপনাকে কি করবে, এই দলিলটা তারা নিয়ে আবার একদিন পরে আপনারে ফেরত দিবে। এই মূল দলিলটা কিন্তু আপনারে ফেরত দিয়ে দিবে একদিনের মধ্যে। তো তখন ওই দলিল দিয়ে যাকে ক্ষমতাটা দিছে সে জমিটাতে যা লেখা আছে সব করতে পারবে, বিক্রি বলেন, বন্ধক বলেন, কারোর সাথে চুক্তি করা বলেন, সবকিছু করতে পারবে আর কি। এটা হচ্ছে, মানে ওটা বৈধ হবে আর কি। হ্যাঁ একদম লিগালি বৈধ হবে, জি। আমি চাচ্ছি জমি যেটা বিক্রি করবে, জমির ইয়া না দিয়ে সরাসরি এমনি একজনকে আমুকতার নামা দিবে আর কি, মানে পাওয়ার দিবে আর কি। এখন না উনি না তো না, ওনার পক্ষ কথাটা তো বুঝেন নাই, জমি যেটা বিক্রি করবে সেইটারই তো পাওয়ার অফ অ্যাটর্নি দিল যে কোনো একজনকে। এখন আপনি কার কাছে বিক্রি করবেন, যাকে ক্ষমতা দিচ্ছে সে করবে, কথাটা বুঝেন নাই তাহলে। জি জি, আপনার বুঝছি বুঝছি মানে আপনার ওই ভাই আপনার তিনজনের কাছে বিক্রি করুক, আর বাইরের কালো চোরের কাছে বিক্রি করুক, উনি জি একজনকে প্রতিনিধি বানায় ক্ষমতাটা দিবে যে এটা আমার জমি, আপনারে আমি দায়িত্ব দিলাম, আপনি কাজটা করেন। এখন সেটা আপনিও হইতে পারেন, আপনার মা হইতে পারে, ভাই হইতে পারে, পাড়ার কোনো ব্যক্তি হইতে পারে, ওনার কোনো দোস্ত বন্ধু হইতে পারে, তাতে কিছু যায় আসে না, বুঝছেন কিনা। মানে বাংলাদেশে একজনকে উনি ক্ষমতা দিবেন উনার হয়ে কাজ করার জন্য, এটা আর কি। মানে উনি 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 সরাসরি চাইলে গ্রহীতাকে দিতে পারবে না রেজিস্ট্রি, একজনকে ক্ষমতা দিয়ে না এই না, করতে হবে আর ওইভাবে কি। সরাসরি পারবে না, ওইভাবে সরাসরি উনি পারবে না, কথা বুঝছেন কিনা, কারণ উনি তো নাই। ওইটা জি কখন জি পারতো, যেমন ধরেন যে আপনি বাংলাদেশেই আছেন, চট্টগ্রামে আছেন, আপনি ঢাকায় আসবেন না, তাহলে জি দলিলটা প্রস্তুত করে আপনি ওই যে গ্রহীতার কাছে বিক্রি করতেছে তার নামে দলিলে স্বাক্ষর করলো, সাথে আবার আরেকজন আরেকটা দলিল করবে যে আমি দলিলটাতে স্বাক্ষর করছি, করিম সাহেব আমার পক্ষে ওই সাব রেজিস্ট্রারের কাছে যায় স্বীকার করবে যে হ্যাঁ উনি স্বাক্ষর করছেন। ওটা বাংলাদেশে হইলে পারতো আর কি। কিন্তু বিদেশের জন্য আর পারবে না, এটা না, বিদেশে ওইভাবে বিদেশে করতে হবে। ওইভাবে করতে হবে, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম, জি। ভাই আমি একটা মানে কনফিউশন বলতে, সাধারণ পাওয়ার অ্যাটর্নি 1500 টাকা স্ট্যাম্প, আর অপত্যারযোগ্য স্ট্যাম্প কত টাকা থাকবো? এগুলা কি শুনেন, এগুলা সবসময় চেঞ্জ করে, বুঝছেন কিনা। আগে কম ছিল, স্ট্যাম্প শুল্কটা হ্যাঁ কয়দিন আগে একটু চেঞ্জ করা হয়েছে, ওই জন্য কনফিউশনের কাজ নাই। আপনি যখনই করবেন, আজকে যেটা শুনছেন দেখবেন যে 10 দিন পরে চেঞ্জও করে দিছে, বুঝছেন না নাই। তো ওই জন্য যে হ্যাঁ কোনো হ্যাঁ। স্ট্যাম্প শুল্কের খরচগুলা সরকার আগে সবগুলার আরো কম ছিল, জাস্ট একটু দেখার চেষ্টা করি। এখানে ধরেন যে আপনার যেটা একটা বললাম যে যদি পণ্য মূল্য সহ হয়, ওটার ক্ষেত্রে তো 1.5% করে আছে, সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 1 লাখ। আর যদি পণ্য মূল্য ছাড়া হয় এটার ক্ষেত্রে 1500 টাকা রাখছে, বুঝছেন কিনা। ব্যাংকের হ্যাঁ হ্যাঁ। অনুকূলে হইলে 2,000 টাকা। আর যেটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, এটা আগে শুধু 500 টাকা ছিল, ওই হঠাৎ করে মাঝখান দিয়ে এটাকে বাড়ায় দিছে, 1500 টাকা করছে, বুঝছেন কিনা। এটা আগে 500 টাকা ছিল, এটারে 1500 টাকা করে ফেলছে। আর ওই যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি হইলে 800 টাকা। আর বাতিল করার জন্য যদি পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলকরণ করার জন্য 500 টাকা। তাহলে সাধারণ হইলে এখন 1500 টাকার খরচ। আর একটা প্রশ্ন হলো, বন্ধক আর মর্গেজ কি একই কথা? জি, ওই বন্ধক, মর্গেজ, রেহেন একই কথা। মর্গেজ হচ্ছে ইংরেজি শব্দ, বন্ধক হচ্ছে বাংলা, রেহেন হচ্ছে আরবি। ওই তিনটা একই জিনিস, বুঝছেন কিনা। ঠিক আছে ভাই। জি, ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আহ, আমি আপনার আমার যে প্রশ্ন ছিল ওই উত্তরটা আমি কিছুটা পেয়ে গেছি। তারপর আমি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে জায়গা জমি যারা ব্যবসা করে তারা পাওয়ার অফ অ্যাটর্নি ব্যাপারটা আমি আরেকটু জানতে চাচ্ছিলাম, কিভাবে তারা এটা কার্য সম্পাদন করে। না, নর্মালি দেখেন জায়গা জমি তো তারা আসলে রেজিস্ট্রেশন খরচটা না দেওয়ার জন্যই পাওয়ার অফ অ্যাটর্নিটা করে। নাহলে এক একটা ধরেন যে 50 লাখ 70 লাখের জমি তারা রেজিস্ট্রি করতে তাদের 10 লাখ খরচ হয়ে যাবে। এই জন্য তারা যে কাজটা করে, নর্মালি ধরেন যে আপনি বিক্রি করবেন, আমি কিনবো। তো এখন আমি বলি যে ভাই টাকা পয়সা নেন, আপনি আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন, কথা বুঝছেন কিনা। তো আপনি তো আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন যেখানে অপত্যাহারযোগ্য কোনো মেয়াদ উল্লেখ করা নাই, বুঝছেন কিনা। যে এই জমি আপনি আমাকে দায়িত্ব দিলেন, আমি যা খুশি তা করি, বিক্রি করি, বন্ধক রাখি, উন্নয়ন করি, আপনি টাকা পাইছেন। ঠিক আছে, ওই টাকা পাইছেন ওই কথা কিন্তু ওই দলিলে উল্লেখ করা থাকে না, ওইটা আমাদের মুখে মুখে চুক্তি। দলিলে উল্লেখ করা থাকে আপনার জমি, আপনি আমার ক্ষমতা দিচ্ছেন, আমি ক্ষমতা পাইলাম। এখন এখানে যেই সুবিধাটা ওই যে রিয়েল এস্টেট কোম্পানিটা পায়, আপনি চাইলে তো একদিনে ওইটা বাতিল করতে পারবেন না। মানে আপনার মনে যদি 2 নাম্বারই আসে যে আপনি এখন বাতিল করে দিবেন,
কারণ আপনারা তো ওই যে 30 দিনে নোটিশ দিতে হবে, তাই না? নোটিশ দেওয়া ছাড়া তো বাতিল করতে পারবেন না। তো আমি ওই নোটিশ পাওয়ার সাথে সাথে যদি মনে হয় দ্বন্দ্ব হবে, আমি কারো কাছে বিক্রি করে দিলাম, ওইটা তো বৈধ। কারণ আমরা একটা বিধি পড়লাম না, যদি দেখা যায় মানে ওই সময়কালীনের মধ্যে আমি যে কাজটা করব, ওই নোটিশ পিরিয়ড 30 দিনের মধ্যে আমি যত কাজ করব ওইটা আইনগতভাবে বৈধ হবে। তো ওই জন্য ওই যারা ব্যবসা করে তারা ভয় পায় না, কথাটা বুঝছেন কিনা? আর যদি কেউ মারাও যায়, কথার কথা আপনি মারা গেলেন, এখন আমার দলিলটা নর্মালি বাতিল, তো আমি যখন জানতে পারি উনি মারা গেছে, আমি তখন কি করি, ব্যাকডেটে আমরা জানি দলিল সম্পাদন পূর্বে হয়, তাই না, পরে রেজিস্ট্রেশন। তো আমি ধরেন যে 1 মাস অতীতের একটা ডেট দেখায় আরেকজনের কাছে বিক্রি করে দিলাম। তো কেউ কোনোদিন প্রশ্ন তুললেও বলবো যে উনি মারা যাওয়ার 1 মাস আগেই তো ওনার সাথে আমার দলিল হয়ে গেছে। আর এই বিধি বলতেছে যে আমি ওইটা কার্যকর থাকা অবস্থায় যা কিছু করছি তা বৈধ। তো ওই জন্য ওদের সুবিধাটা এটাই আর কি। আর সেই ক্ষেত্রে কি ভাই কি বলে যে দান করছে, যে পাওয়ার অফ অ্যাটর্নিটা যাকে দিছে, যখন এই প্রপার্টিটা যখন ট্রান্সফার করবে আরেকজনের কাছে বিক্রি করবে, সে কি তার থাকতে হবে আগের না যে না, দাতা? ওইটাই ওইটাই তো আজকে আমরা লিখে দিলাম না, যখন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন আপনার আর কোনো কাজ নাই, আপনি শেষ। দলিল যখন রেজিস্ট্রেশন হয়ে গেল, এখন আমি যখন পরবর্তীতে এটাতে বিক্রি করব, তখন নর্মালি যে আমাদের যে কোনো দলিলের ফরম্যাট যেখানে আছে ওইখানে দেখবেন 3 নম্বর অপশন আছে। 3 নম্বর অপশনে লেখা আছে যে যদি পাওয়ার অফ অ্যাটর্নি হয়, তখন ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নাম্বারটা আমি উল্লেখ করি, আপনার থাকার দরকার হয় না যে আপনি মূল জমির মালিক, এত নাম্বার দলিল মূলে আমারে ক্ষমতা দিয়েছেন, তখন আর আপনার কোনো কাজ নাই, মানে পরবর্তীতে আপনার কোনো কাজ নাই। তো সেক্ষেত্রে ভাই যদি ভবিষ্যতে যদি যে কিনবে পাওয়ার অফ অ্যাটর্নি জমি কিনবে, সেক্ষেত্রে তার পরবর্তী কোনো সমস্যা হবে না বেচা না, কেনার ক্ষেত্রে? এক নাম্বার যেটা বললাম ওই তো, যদি আপনি এতটুকু দেখতে পারেন যে দলিলটা বৈধ যথাযথ, যদি আপনার পরিচিত হয় ওই ব্যক্তির সাথে আপনি কথা বলে নিলেন, কথার কথা যদি আপনার ডাউট হয়, মানে যে ব্যক্তি ক্ষমতাটা দিছে তার সাথে আপনি চাইলে কথাবার্তা বলে নিতে পারেন, অথবা যদি আশেপাশে হয় জীবিত আছে কিনা জানতে পারেন, অনেক ক্ষেত্রে ওগুলো তো 2 নাম্বারই হয়, তাই না? তো ওই জন্যই তো বলি যে ক্রেতা সাবধানতা নীতিটা অবলম্বন করতে হবে। আপনি যতটুকু পারবেন যে আপনার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে বিক্রি করবে তারে বলবেন যে ভাই আমি দাম তো সবই দিব, তবে আপনার দলিলটা যে আপনাকে ক্ষমতা দিছে তার সাথে আমার কথা বলায় দিতে হবে, অ্যাটলিস্ট মোবাইলে হইলে বলায় দিতে হবে, তার নাম ঠিকানা আমাকে দেন, বর্তমানে কোথায় থাকে, তাই না? তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে সে দিছে কি না, এটাই আর কি। সে যদি মারা যায় তাহলে কি আমি এটা ওই যে সাব রেজিস্ট্রার অফিসে কি তল্লাশি দিলে পাওয়া যাবে না এটা? না, মারা গেলে আপনি তো পাবেন না, কারণটা হচ্ছে দেখেন যে পাওয়ার সাব দিছে। সাব রেজিস্ট্রার সাব রেজিস্ট্রার অফিসে যে দলিলটা হয়েছে মানে পাওয়ার অফ অ্যাটর্নি, হ্যাঁ, সেটাকে ওইটা আমি তো আপনি কোনোদিন যাচাই করতে বলবো? পারবেন, শোনেন, যে কোনো রেজিস্টার্ড দলিল আপনি তো সাব রেজিস্ট্রেশন অফিসে যাচাই করতে পারবেন। এখন আমরা যেটা বলতেছি যে একক দাতা গ্রহীতা হইলে যে কোনো একজন মারা গেলে দলিলটা বাতিল হয়। এখন আপনি যদি কনফিউশনে থাকেন যে যিনি পাওয়ারটা দিচ্ছেন উনি তো আসবেন না আপনার কাছে, তাই না, দলিলেও স্বাক্ষর করবেন না, তো উনি জীবিত আছে কিনা আপনি কিভাবে দেখবেন? ধরেন যে আপনি দেখলেনও দলিলটা বৈধ, রেজিস্টার কি তো করা আছে, এখন যিনি ক্ষমতা দিচ্ছেন উনি যদি মারা যায় দলিলটা তো বাই ডিফল্ট বাতিল, তাই না? আমরা তো আইনে ওইটাই পড়লাম, জীবিত থাকতে হবে, ঠিক না নাই? এখন আপনি কিভাবে কনফার্ম হবেন যে দলিলটা বৈধ? রেজিস্ট্রি করা আছে কিন্তু দাতা এখনো বাঁচতে আছে না মারা গেছে? দাতা মারা গেলে কিন্তু দলিলটা অবৈধ, বুঝছেন কিনা? এটা নিয়ে ওই যে যদি যারা একটু আইন জানে তার ছেলে মেয়ে থাকলে পরবর্তীতে মামলা করবে আপনার বিরুদ্ধে, বুঝছেন কিনা? তাই তাহলে তো এইটা একটা ঝামেলার দলিল তাহলে, পাওয়ার অফ ঝামেলা অ্যাটর্নি না? কিছুই না, তাই ওই আপনারে কি করতে হবে, নিবন্ধিত আপনার আছে লাস্টের যে, কথাটা আমার একটু কনফিউশন লেগে গেল, যে দাতা মারা গেল, পাওয়ার অফ ভাই অ্যাটর্নিটা মারা প্রথমে গেল। শুনেন, আমি একটা তো কথা আমি বলি, শোনেন। এখন আপনার ছেলেমেয়েরা যদি জানতে পারে যে আমার বাবা এরকম এরকম একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিছিল, ওটা উনি মারা গেছে, আর এখন ওই ব্যক্তি ওই দলিল মূলে কোটি টাকা সম্পত্তি লেনদেন করে ব্যবসা করতেছে, তো ইনি কি তখন এই দলিলটা বাতিল চাবে না, ওই জমিটা চাবে না? আপনি বলেন। সে তো বলবে লিগালি আমি পাই, ঠিক না নাই? সেটা তো চাবে। এখন আমি ওইটা সলিউশন চাচ্ছিলাম, এইটা যদি হয় আমি ওটা যদি ফেস সলিউশন, করি। 1 নম্বর সলিউশনটা হচ্ছে যে আপনি ওই জন্য যারা ব্যবসা কাজের জন্য যদি বলি, লিগ্যাল সলিউশন হচ্ছে আপনি ব্যবসা করতে গেলে আপনি যে কাজটা করবেন আগে তার সাথে একটা বায়নামা করে নেবেন, কথা বুঝছেন কিনা? বায়নামা দলিল করবেন, ঠিক আছে, মানে বিক্রেতার সাথে বায়নামার পাশাপাশি আপনি তার তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নেবেন, দুইটাই নিয়ে রাখেন, কথা বুঝছেন না নাই? আর যে বায়নামাটা আপনি করতেছেন ওইখানে আপনি পরিশোধিত মূল্যটা বেশি দেখাবেন, বাকিটা কম রাখবেন। ধরলাম যে 10 লাখ টাকার জমি আপনি দেখান যে 9 লাখে আপনি পরিশোধ করে দিছেন, কথা বুঝছেন না?
তাহলে যেটা হবে যে কোনো কারণবশত আপনি যেই কথাগুলা বললেন, ওই যে তার উত্তরাধিকারীরাও তো জমিটা বিক্রি করতে বাধ্য থাকবে, হয় আপনার 1 লাখ টাকা লস যাবে, তাই না? 9 লাখ তো তার বাবাকে আপনি দিছেনই, দলিল তো আপনার কাছে আছেই। আর এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন, আর ব্যবসায়িক লেনদেনে আপনাদের তো একটু রিস্ক নিতেই হবে, তাই না? আপনি ব্যবসা করবেন, রিস্ক নিবেন না, এটা কি হবে? হবে মানে না। যে বায়নামা প্লাস পাওয়ার অফ অ্যাটর্নি, তারপরে এটা নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না? এই ভাই, ঝামেলাটার সমাধান এক চাইবো। নম্বর কথাটা হচ্ছে কি, দেখেন, এগুলো হচ্ছে গোপন অস্ত্র। আপনি যে বায়নামা করছেন, আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি নিছেন, এটা আপনি জানেন আর দাতা জানে, তাই না? কথার কথা। তৃতীয় পক্ষ তো জানার কথা না। জানার কি কথা? আপনি কি সাইনবোর্ড লাগায় রাখবেন যে আমি বায়নামাও করছি, পাওয়ার অফ অ্যাটর্নিও নিছি? এটা না জাস্ট না আমরা না, বললাম আপনার সেফ গার্ডের জন্য, আপনি যে ভয়টা পাচ্ছেন তার ছেলেরা যদি দাবি করে, সেটাই বলতেছি আর কি। বুঝতে পারছেন? লাস্টের বা দিয়ে ক্লিয়ার না, এটা আমার খুব ঝামেলা না হইতেছে। না না, আপনার কথাটা আমি বুঝলেন। নর্মাল নিয়ম হচ্ছে কি ভাই, যেটা বললাম, আপনি পাওয়ার দিচ্ছেন, যতদিন আপনি জীবিত আছেন ওই পাওয়ার দলিলটা বৈধ, বা ওই মানে আমি দলিলে পাওয়ার পাইছি, আমি পাওয়ার পাইছি, জায়গা জমি ব্যবসা করি, আমি পাওয়ারটা জি জি, পাইছি। এখন ওইটাই লাস্টের তো, যে কথাটা, ওইটাই তো আমরা প্রতিটা দলিলে বলি যে ঢাকা শহরে আপনি না আপনার মতো অসংখ্য মানুষ কোটি টাকার ফ্ল্যাট পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে নিয়ে বসে আছে, বুঝছেন কিনা? পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে। এখন ওইটা দাতা না, যদি আপনিও মারা যান, কথার কথা, আপনি পাইছেন, আপনি মারা গেলেন, আপনার ছেলে মেয়েরা ওই জমির মালিক হবে না তো। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে তো মালিকানা আসে না। এটাতে জাস্ট আপনি ক্ষমতা পাইছেন এটা বিক্রি করা, দেখাশোনা করা, হস্তান্তর করা, মামলা করার। এখন যদি আপনিও মারা যান, আপনার ছেলে মেয়ে স্ত্রীরা তো জমি একটুকুই পাবে না, লিগালি 1 শতাংশও পাবে না। কারণ আপনি তো ওই জমির মালিকই ছিলেন না, আপনি পাবেন কিভাবে? মাথায় কি ঢুকতেছে এখন? বুঝতেছি। তাহলে কি ভাই, এই যে আপনি যে 8 এবং 9 নাম্বার যে ধারাটা বলছেন, জি যে একের অধিক মালিককে পাওয়ার পাওয়ার অফ অ্যাটর্নি করা। জি। এখন আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছিলেন, আপনি যদি বুদ্ধি করে 3 জনের নামে পাওয়ারটা নিতেন, আপনার আপনার স্ত্রী, আপনার ছেলের নামে, কথার কথা, 3 জনের নামে নিয়ে নিতেন, তাইলে ধরেন যে আপনি মারা গেলেও মোটামুটি বৈধ থাকতো, বাকি 2 জন কাজ চালায় নিতে পারতো, বুঝছেন কিনা? মানে একক নেওয়ার চাইতে গ্রহীতে একাধিক হওয়াটা ভালো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ধন্যবাদ। ধন্যবাদ। ভাই, জি, বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। ভাই, ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যদিও ক্লিয়ার না, তারপরও আপনার খতিয়ানের খতিয়ানের যে খারিজ সেটা পড়ছি বা দেখছি। তো সেক্ষেত্রে রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ান, এই দুই প্রকারের খতিয়ান হয়। তো একজন রেকর্ডীয় খতিয়ান মানে রেকর্ড আসছে বা এই ওই তখন ও একটা খতিয়ান করে নিয়েছে, আর কেউ কেনার পর নামজারি করছে। তা আসলে এই বিষয়টা পার্থক্যটা কেমন কি এইটার ক্ষেত্রে? 1 নম্বর কথা হচ্ছে কি, যে দেখেন, নর্মালি রেকর্ডীয় খতিয়ানগুলা প্রতিদিন তো হয় না, এগুলা 20 বছর 30 বছর পর সরকার করে। যেমন আমাদের 100 বছরে আমরা মোটামুটি 4টা রেকর্ডীয় খতিয়ান দেখতেছি, সিএস খতিয়ান, এসএ, আরএস, বিএস, তাই না? ওভারঅল জি অর্থে। জি এখন ধরেন যে যিনি এসএ খতিয়ানের মালিক, জি উনি জমিটা যদি কারো কাছে বিক্রি করেন, তাইলে একটা দলিল সৃষ্টি হবে, ঠিক না নাই? জি জি অথবা উনি মারা গেলে ওনার ছেলেরা উত্তরাধিকারী সূত্রে তাদের নামে নামজারি করবে। জি এখন আপনি যদি বলেন যে এখন রেকর্ডীয় মালিক প্রাধান্য পাবে না নামজারি খতিয়ানের মালিক প্রাধান্য পাবে, মূল কথাটা হচ্ছে রেকর্ডীয় মালিক তো প্রাধান্য পাবে, তবে দেখতে হবে যে এই নামজারিটা পরবর্তী যেই ব্যক্তি করলো উনি কি মূলে করলো, উনি কি দলিলে করলো, না আদালতে ডিক্রিতে করলো, না কোনো প্রকার প্রতারণার মাধ্যমে করলো। প্রাধান্য কিন্তু রেকর্ডীয় মালিক পাবে, উনি যদি বিক্রি যদি না করেন। কথা জি বুঝছেন কিনা? ওনার জি ওনার দখলে যদি জমিটা থাকে, এমন না যে শুধু রেকর্ডে মালিক হয়ে গেছে জমি, ওনার দখলেও নাই, ওনার কাছে কোনো দলিলও নাই, শুধু রেকর্ডে নাম আছে, তাইলে কিন্তু হবে না। ধরেন যে আপনার নামে দলিলপত্র সবই আছে, আপনার নামে এসে খতিয়ান হইছে, এখন আরেক ব্যক্তি হয়তো একটা 2 নাম্বার দলিল করে নামজারি করতে গেছে। এখন নর্মালি নামজারি করতে গেলেও অপরপক্ষকে কিন্তু নোটিশ দেয়, যদি টাকা পয়সা বা 2 নাম্বারই না করেন, তাহলে আপনি নামজারির আবেদন করলে যিনি মূল মালিক তাকে নোটিশ দেয় যে এই জমিটা নামজারি আসছে। আপনি যদি বিক্রি না করেন, তাহলে আপনি যে সেখানে আপত্তি করবেন না যে আমি তো বিক্রি জি করি জি না, এই দলিল কিভাবে হইলো। জি ওই জন্য মানে আপনারা বুঝতে হবে যে নামজারিটা তাইলে এই ব্যক্তি কি মূল্যে করলো, মানে যিনি নামজারিটা করলো উনি কি মূল্যে করলো, কার কাছ থেকে দলিল নিয়ে করলো, এইটা আপনারা বুঝতে হবে আর কি। আহ এইটাই আর কি। জি ভাইয়া, ঠিক আছে। ধন্যবাদ। আসসালাম। আমরা
চার ভাই মিলে আমাদের বাবার একটা মার্কেট ছিল, ওই মার্কেটে কিছু ঋণ ছিল, ঋণের জন্য আমরা চার ভাইয়ে তিন ভাই মিলে এক ভাইকে আমরা পাওয়ার দিয়ে দিছি একটা। জি। এখন পাওয়ার পাওয়ার হিসেবে ওই মার্কেটটা বিক্রি করার জন্য আমরা একটা বাইনামা করছি আমরা চার ভাইয়ে মিলে। এখন আমার ভাই কিন্তু আমাকে টাকা দিচ্ছে না, মানে ওই মূল্য না যা না, পাবো আমি এখন এক মিনিট, ওয়ান বাই ওয়ান আসেন। আগে আপনারা তিন ভাই মিলে এক ভাইকে পাওয়ার দিয়ে দিছেন ওই মার্কেটের, তাই তো? ওই ব্যাংকের জন্য দিছি, শুধু ঋণের জন্য, মানে না উনি ওই ঋণটা পরিশোধ। আচ্ছা ঠিক আছে, ওই দলিলে কি লেখা আছে? ওই দলিলের ঋণ কার্যক্রম, মানে ব্যাংক থেকে ওটা ইয়া করবে আর কি উনি, না না না, ব্যাংকের ওইটা না। ঋণ। মানে নর্মাল একটা কথা বুঝেন, আপনার ব্যাংক ধরেন যে আপনার বাবা ওই জমিটার উপর লোন নিছে, তাই তো নাকি? জি জি জি, লোন নেওয়ার পরে বাবা মারা গেছে। মারা গেছে। তো এরপরে আপনারা ঋণ পরিশোধ করার জন্য তিনজন মিলে একজনকে পাওয়ার দিছেন। জি জি। তো এখন ওই ব্যাংকে আপনারা কোনো নোটিশ দেয় নাই যে ব্যাংকে বন্ধক আছে? ব্যাংকের সাথে আমাদের লেনদেন এখন ক্লিয়ার হয়ে গেছে, ওটা শেষ করে দিছে। মানে আমরা চার ভাই মিলে ওটা পাওয়ার দেওয়ার পরে ব্যাংক থেকে আমাদের সব লেনদেন আচ্ছা, ক্লিয়ার। এটা কত সালে করছেন আপনি? এটা করছে 14 সালে। 14 সালে করলে আপনার বাইরে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিচ্ছেন ওইটাই অবৈধ, কথা বুঝছেন কিনা? কারণ বন্ধকি সম্পত্তি আপনি তৃতীয় পক্ষরে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন না, তো কথাটা বুঝেন। আপনার বাবা তো জি অলরেডি ব্যাংকের সাথে এটা বন্ধককৃত আছে, ওইটারে জি আপনি জি থার্ড পার্টি কারো কাছে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন না, ওই দলিলটাই অবৈধ। অতএব আপনার এই ভাইয়ের যে দলিল আছে ওইটা প্রয়োজনে আপনারা বাতিল দলিল করান, আর একটা নিবন্ধন করান, বুঝছেন কিনা? বা ওইখানে যদি, এখন আর নাইলে এখানে তো এখন স্পষ্ট উল্লেখ করা আছে জি, এটা অলরেডি বাতিল, ওইটার আর কার্যকারিতা নাই। এখন ভাইয়া জমিটা বিক্রি করার জন্য আবার আমরা চার ভাই মিলে আরেক পার্টির সাথে আমরা বায়নামা করছি একটা, ওকে। মানে 4 কোটি টাকার সম্পত্তি আমাদেরকে 60 লাখ টাকা দিছে, আরগুলো রেজিস্ট্রির দিন দিবে আর কি। জি। এখন আমার আমার ভাইয়া ওই গ্রহীতার কাছ থেকে টাকা উনি একাই নিয়ে নিছে। এখন আমি যদি রেজিস্ট্রি জমিটা না দিই টাকা না পাওয়া পর্যন্ত, আমার কি কোনো ক্ষতি হবে বা না না, আইনগতভাবে কোনো কোনো? কিছু না, আপনি টাকা পাবেন না, ও তো টাকা তো বাকি আছে, তাই না? আপনি দলিল তো যিনি ক্রেতা তাকে সরাসরি বলে দিবেন যে রেজিস্ট্রির আগে আমার টাকা সম্পূর্ণ আমার হাতে বুঝাই দিতে হবে, সোজা কথা, বুঝছেন কিনা? এখন উনি বলতেছে যে তোমার ভাইয়া নিয়ে গেছে বলে এই। সমস্যা নাই, ভাইয়ের রেজিস্ট্রি দিবে, ভাইয়ের অংশটা, বলে আমার অংশের টাকা তো আমি পাই নাই। বলে আপনি সব টাকা একসাথে চারজনকে দিবেন, দলিলে চারজনের স্বাক্ষর আছে, তাই না? আপনি জি টাকা জি। দিবেন, চারজনকে ডাকবেন যে আসেন আপনারা কে আসবেন টাকা নেন, তাই না? তারপরে দলিলে স্বাক্ষর হবে। এখন আমার ভাই আমাকে ফোন করে মানে হুমকি দিচ্ছে, যে উনি বলতেছে যে তোমাদের ওই ব্যাংকের পাওয়ার এটা তোমাদের কাউকে লাগবে না, আমি বলে রেজিস্ট্রি করে ওইটার দিব। কোনো দামই নাই, ওইটা বলে লাভ নেই, বলে ওইটার কোনো দামই নাই, কথা বুঝছেন কিনা? ওইটার জি কোনো জি জি। দামই নাই, ওইটা হচ্ছে কথা, ওই আর কি। বন্ধকি সম্পত্তি তাইলে কোনো বন্ধক হয় না, আবার কোনো পাওয়ার হয় না। না, বন্ধকি সম্পত্তি পাওয়ার হবে না দ্বিতীয়, যতক্ষণ বন্ধকটা ওই ব্যাংক থেকে শেষ না হচ্ছে। তাইলে ভাই আমিও সরাসরি ওই মালিককে বলে দিব যে আমার জমি আমি রেজিস্ট্রি দিব, তুমি আমার টাকা আমাকে পরিশোধ করবা। ওইটাই বলবেন, বলে আপনি টাকা দিবেন, সবার একসাথে ডাকে দিবেন, চারজনই আমরা বায়নামা করছি আপনার সাথে, তারপরে হবে। বলে আমি রেজিস্ট্রি না দিলে তো এটা হবে না, বুঝছেন এখন তো? ভাই আমি যদি না দিই, ওই যে আমি বাইনানামা করছি যেখানে, ওটার জন্য আইনগত উনি আমাকে কিছু করতে পারবে? আইনগতভাবে বাইনানামা কিছুই না, উনি বাকি টাকা জমা দিবে, আপনি যখন বলবেন আমি টাকা পাই নাই, উনি আদালতে বাকি টাকা জমা দিবে, আপনি যত টাকা বাকি আছে, জি 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 ভাই জি। ওইটা আর কি। তাহলে ধন্যবাদ। আদালত উনি টাকা দিলে আমি পরে রেজিস্ট্রি করে দিতে পারবো। হ্যাঁ ওইটা আর কি, উনি টাকা জমা দিবে, জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সালাম আলাইকুম।